বছর আগের একখণ্ড বাংলাদেশ। কিভাবে সেটি? সেটি লন্ডনের ট্রাফালগার স্কোয়ার হয়ে উঠেছিল 1971 সালে, যেই দিনটিতে বাংলাদেশের মানুষরা সেখানে সমবেত হয়ে বঙ্গবন্ধুর মুক্তির দাবি করেছিলেন। বঙ্গবন্ধুর জন্য সমবেত হয়ে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন যে একজন নেতাকে যখন বন্দি করে নিয়ে গেছে হানাদার বাহিনী, তখন তার মুক্তির জন্য তার জনগণ কতখানি উদ্গ্রীব হয়ে সেই লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে সমবেত হয়ে জানান দিয়েছিলেন যে একজন নেতার কখনো বন্দী হয় না, একজন নেতাকে কখনো অবরুদ্ধ করে রাখা যায় না, এবং বিশ্ব দরবারে সে এক ঐতিহাসিক ঘটনা হয়ে আছে। ঠিক এরকম এক ঐতিহাসিক ঘটনা গতকাল সৃষ্টি করলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ বললে ভুল হবে, যুক্তরাজ্য আওয়ামী লীগ বলা যেতে পারে, কারণ তারা ট্রাফালগার স্কোয়ার গতকাল আবার মুখরিত করে তুলেছিলেন, না বঙ্গবন্ধুর নামে নয়, শেখ হাসিনার নামে তারা মুখরিত করে তুলেছিলেন। বিশ্ব আরেকবার তাকিয়ে দেখলো তাদের একজন নেত্রীর জন্য পুরো ইউরোপ থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমি জেনেছি যে সেখানে বাংলাদেশিরা ছুটে গিয়েছিলেন ট্রাফালগার স্কোয়ারে, শেখ হাসিনার সমর্থনে তারা সমবেত হয়েছিলেন। এবং এর মধ্য দিয়ে শুধু ইউরোপ কিংবা শুধু লন্ডন নয়, পুরো বিশ্বে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী জানান দিতে পেরেছে যে তারা কূটনৈতিকভাবে অনেকখানি শক্তি অর্জন করেছে। তারা তাদের হারানো গৌরবকে আবারও পুনরুদ্ধার করতে চায়, তারা প্রস্তুত। কিন্তু তাদের নেতা কি আছেন? তাদের সেনাপতি কোথায়? আদৌ কোনো সেনাপতি আছেন কিনা? কারণ বাংলাদেশেও, লন্ডন থেকে বাংলাদেশের পল্টন যদি আমরা দেখি, কিংবা বাংলাদেশের রাজধানী ঢাকায় এখন অনেক বড় বড় মিছিল দেখি আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা, তারা ঝটিকা মিছিল করতো, যেই মিছিল প্রথম দিকে 1 জন 2 জন, তারপরে 10 জন 15 জন, এখন সেটি হাজারে গিয়ে পৌঁছায়। এবং আমাকে বাংলাদেশের অনেকেই বলেছে যখন জয় বাংলা দিয়ে ঢাকার রাজপথে কোনো মিছিল নামে, তখন আশেপাশের হকার, রিক্সাওয়ালা, সবজি বিক্রেতা যে যেখান থেকে পারে সেই মিছিলে সমবেত হয়, কারণ বাংলাদেশের মানুষ এক অবরুদ্ধ, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা বলছে তারা প্রস্তুত, কিন্তু তারা নেতার অভাবে দিক বিদিক ঘুরে বেড়াচ্ছেন বা দিশেহারা হয়ে পড়ছেন। আসলে কি তাই? কারা এদেরকে নেতৃত্ব দেবেন? সেই প্রশ্নের আজকে জবাব খোঁজার চেষ্টা করব। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন খুবই পরিচিত দুজন। এর মধ্যে একজন রয়েছেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এখনো তাকে সবাই, যদিও এখন আর তিনি মেয়র নন, কিন্তু সবাই তাকে এখনো সিলেটের মেয়র নামই বলে, আনোয়ারুজ্জামান চৌধুরী। এবং আমার সঙ্গে রয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। প্রথমে যদি যাই সৈয়দ ফারুক আপনার কাছে, কারণ আমি জানতে পেরেছি কালকে যে আপনারা বিশাল আয়োজন করেছেন ট্রাফালগার স্কোয়ারে, এর জন্য আপনারা সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। কিভাবে এত বড় একটা আয়োজন আপনারা সম্ভব করতে পারলেন আগে এটি জানতে চাই। ধন্যবাদ সুলতানুর রহমান, এবং আপনার অনলাইনের মাধ্যমে এবং এই টকশোতে যারা দেখছেন, আপনার মাধ্যমে সবাইকে আমাদের পক্ষ থেকে, যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে, প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি গতকালকে যে ট্রাফালগার যে জিনিসটি হয়েছে, যে মানুষের ঢল, জনতার ঢল নেমেছে, সেই ব্যাপারে একটু বলতে গেলে কিছু পুরানা জায়গা, পুরন থেকে শুরু করতে হবে। কারণ এই লন্ডন, এই যুক্তরাজ্য, এটা বঙ্গবন্ধুর গাঁথি ছিল, এখনো বঙ্গবন্ধুর গাঁথি আছে। এই যুক্তরাজ্যের মাটি বঙ্গবন্ধুর গাঁথি, এই যুক্তরাজ্যের মাটি শেখ হাসিনার গাঁথি। তার কারণটা হলো যে 71 নয়, 71-এর আগেও 68-69 যখন আগরতলা ষড়যন্ত্র মামলা হয়, সেই ষড়যন্ত্র মামলায় এই যুক্তরাজ্য প্রবাসী বাঙালিদের এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দরা স্যার থমাস উইলিয়ামকে পাঠিয়েছিলেন কিউসি। এবং তখন থেকে এই বঙ্গবন্ধুর সাথে আওয়ামী লীগের সাথে প্রবাসী বাঙালিদের এবং আওয়ামী লীগের সম্পর্ক। 1971-এর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই 7ই মার্চ এবং পরবর্তী 26শে মার্চের প্রথম পরে স্বাধীনতার ঘোষণা দেন, তখন এই যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী বাঙালিরা একত্রিত হয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তাদের জীবনের অর্থ এবং আর্থিকভাবে সবকিছু দিয়ে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছে। শুধু 71 পরবর্তীতে 75-এর 15ই আগস্ট যখন জাতির পিতাকে হত্যা করা হয়, তখন এই যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালিরাই তখন বঙ্গবন্ধুর হত্যার বিচার দাবি করেছে। 3 নভেম্বর জেল হত্যার সময় এই প্রবাসী বাঙালিরা দাঁড়িয়েছে। 1/11-এর সময় যখন মাননীয় প্রধানমন্ত্রীকে মাইনাস করতে চেয়েছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকায় লন্ডনে এসেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ নিয়েছেন, সেদিন বাংলাদেশে গিয়েছিলেন। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালিরা মাননীয় প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের সাথে একাত্ম হয়ে আমরাও সেদিন বাংলাদেশে গিয়েছিলাম, এবং পরবর্তীতে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে সিলেটে। এবং আজকে 2024-এর আগস্ট থেকে আজ অবধি যেই ফেসিস্ট জবরদখলকারী
অগণতান্ত্রিক, অনির্বাচিত, অসাংবিধানিক ইউনুস মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে যে সরকার পতন করেছে এবং সরকারে বসেছে, তার কিন্তু মূলত আইনি ভিত্তি নেই। এবং সেই 5ই আগস্টে আমার বাসায় আমরা সেদিন মাননীয় বঙ্গবন্ধু সুযোগ্য পুত্র শেখ কামালের জন্মদিন পালন করেছি। অন্য কোনো জায়গায় না পেলেও সেদিন 8ই আগস্ট এবং শত শত মানুষের উপস্থিতিতে বঙ্গমাতা বেগম মুজিবের জন্মদিন আমরা পালন করেছি। 15ই আগস্ট আরো বিশাল আকারে কেন্দ্রীয় শহীদ মিনার আলতাওয়ালি পার্কে আমরা হাজার হাজার মানুষের উপস্থিতিতে 15ই আগস্ট করেছি। একই ধারাবাহিকতায় আমরা গতকাল ট্রাফালগার স্কয়ারে এই বাংলাদেশে ডায়াসপোরা ইন ইউকে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীর সাহায্য সহযোগিতায়, এবং এখানে আমি অত্যন্ত ক্লিয়ারলি বলতে চাই, গতকালকের যে জনতার দল দেখেছেন সেটা শুধু যুক্তরাজ্য আওয়ামী লীগ পরিবার নয়, সেখানে প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সেখানে সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এবং মানুষের স্বতঃস্ফূর্ততা, কারণ এই স্বতঃস্ফূর্ততা এসেছে আমাদের র্যালিতে। আমাদের মূল প্রতিপাদ্য যে বিষয়টি ছিল, আমরা র্যালি করেছি ট্রাফালগার স্কয়ার, র্যালি ফর বাংলাদেশ, এবং সেটা মূল প্রতিপাদ্য ছিল যে এখানে হিউম্যান রাইটস ভায়োলেশন, প্রেস ফ্রিডম আন্ডার অ্যাটাক, নো রুল অফ ল, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা সেদিন ট্রাফালগার স্কয়ারে দুপুর 1টার সময় আমরা হাজারো বাংলাদেশে, সেই কত হাজার হয়েছে আমরা বলতে পারি না, কারণ আমরা যখন এই হাজারো মানুষের সমাবেশ থেকে আমরা যখন র্যালি শুরু করলাম, সেই র্যালি পার্লামেন্টের স্কয়ারে গিয়ে, ব্রিটিশ পার্লামেন্টের সামনে গিয়ে তারা সমাবেশ শুরু করে দিয়েছে। তারপরও ট্রাফালগার স্কয়ারে হাজারো মানুষের দল ছিল। কাজী আমি প্রথমেই আপনার অনলাইনের মাধ্যমে এবং আপনার যারা আমাদেরকে দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে, যারা এই গতকালকে সমাবেশে অংশগ্রহণ করেছেন, প্রবাসী বাঙালিরা, মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং বিশেষ করে আমার যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দরা যারা সুদূর স্কটল্যান্ড, ম্যানচেস্টার, কিডারমিনস্টার, লিজ, বার্মিংহাম, ব্রাডফোর্ড, নিউকাসেল, সান্ডারল্যান্ড, সাউথফিল্ড, ওইদিকে পোস্টমাউথ, সাউথহ্যাম্পটন, কার্ডিফ, সোয়ানসি, নিউপোর্ট, বিভিন্ন অঞ্চল এবং লন্ডনের আশেপাশে যারা এসেছেন, লুটন, কভেন্ট্রি, সবাই যার যার অবস্থান থেকে নিজের অর্থ খরচ করে কোচে, বাসে, গাড়িতে, ট্রেনে এবং নিজের অফিস বাকি রেখে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে পিছনে রেখে তাদের যেই অংশগ্রহণ ছিল এটা অসাধারণ। তাদেরকে আমি আমাদের পক্ষ থেকে, প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে, যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন এমপি, মন্ত্রী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন, হিউম্যান ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিভিন্ন কর্মকর্তাদেরকে আমরা জানান দিয়েছি যে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, এবং এই হিউম্যান রাইটস এগেইনস্ট হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ইন্ডিজিনিয়াস লোকের বিরুদ্ধে। এবং বাংলাদেশে আপনি জানেন হাজার মানুষদেরকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে, এবং সনাতন ধর্মীয় নেতা চিন্ময় দাস এখনো জেলে রয়েছেন। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমরা প্রেস ফ্রিডম আন্ডার অ্যাটাক, আপনি জানেন, আপনি এখানে কথা বলছেন, বাংলাদেশে কোন সাংবাদিক, একজন নিরপেক্ষ সাংবাদিক যে সত্য কথাটা বলবে, তাকে গ্রেফতার করা হয়। এইরকম প্রায় 260 জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, এবং 25 জন সাংবাদিক, 14 জন সাংবাদিককে এখনো গ্রেফতার করে জেলের ভিতরে রেখেছে। এখানে নামি দামি সাংবাদিক, 25 জন সাংবাদিক, বিভূরঞ্জন সরকার সহ তুহিন, তাদেরকে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। এবং মব ভায়োলেন্স, নো রুল অফ ল, কোনো রুল অফ ল নেই, এনার্কিজম, মব ভায়োলেন্স এসকেলেটেড বাংলাদেশের সব জায়গায়। মব ভায়োলেন্সের মধ্য দিয়ে যেই নিরীহ বাইটি ঘর থেকে বের হয় তাকে মারধর করে, গ্রেফতার করে, হত্যা করে। গত পরশুদিন রাত্রে মাদারীপুর কুপিয়ে যুবলীগের নেতাদেরকে হত্যা করেছে যুব দলের নেতারা। এবং এইরকম প্রতিদিন, প্রতি মুহূর্ত মব ভায়োলেন্সের মাধ্যমে মানুষকে হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নয়, সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। ইতিমধ্যে আওয়ামী লীগের আজকে আপনার গাইবান্ধাতে একজন স্কুল শিক্ষিকার মরদেহ নদীর পানিতে ভাসতে দেখা গেছে। খুবই বিভৎসকর একটি পরিস্থিতি। আনোয়ারুজ্জামান চৌধুরী, মানে আপনারা যে আয়োজনটি করলেন, এটি মানে ট্রাফালগার স্কয়ারের এই আয়োজন বলা যায় ঐতিহাসিক তো বটেই, এটি ডক্টর ইউনূসের বিরুদ্ধে এক ধরনের চপেটাঘাত বলে অনেকে মনে করছেন, এবং তারা মনে করছেন যে মানে এই ইউরোপে আওয়ামী লীগ অনেক সংগঠিত। এখন যেই আয়োজনটি আপনারা করলেন, আপনারা যে সাংগঠনিক শক্তি অর্জন করেছেন, এটি সব স্তরে পৌঁছে দেওয়ার জন্য কি কি উদ্যোগ আছে আপনাদের?
ধন্যবাদ আপনাকে সুলতানুর রহমান। আমি এই বিষয়ে বেশি কথা বলতে চাই না, এই কারণে যেহেতু আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি মুখ্য সংগঠক ছিলেন গতকালকের এই অনুষ্ঠানটি, উনি আপনাকে এক্সপ্লেইন করেছেন, বারবার রিপিট করা ঠিক হবে না। তবে আওয়ামী লীগ যারা আওয়ামী লীগকে ডেভিল, ফেসিস্ট, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে এরকম চিন্তা করেছিল, তাদের মুখে চোটপাঘাত হয়েছে। এবং তারা যে আওয়ামী লীগ, যে পৃথিবীর যেখানে বাঙালিরা আছেন সব জায়গায় যে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, তারপরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন, এটাই প্রমাণ। কালকে কিন্তু ট্রাফালগার স্কয়ার থেকে পার্লামেন্ট স্কয়ার একটি স্লোগান হয়েছে। 1971 সালে সেই জায়গায় স্লোগান হয়েছিল, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। আমাদের যারা আগের পূর্বসূরীরা ছিলেন, মা বোন থেকে শুরু করে সবাই ট্রাফালগার স্কয়ারে এই স্লোগান দিয়েছেন, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। কালকে বাঙালিরা, মামুনরা, আমাদের সর্বস্তরের ফারুক ভাই বলেছেন যে আওয়ামী লীগ সহযোগী সংগঠন তো ছিলই, সর্বস্তরের প্রবাসী বাঙালিদের যে স্পিরিট ছিল, তারা কিন্তু আবাল বৃদ্ধ বনিতা, মামুন থেকে শুরু করে ইংল্যান্ডের এমন কোন শহর নাই, তারা এসেছেন। অনেক কেন অসুস্থ বয়স্ক তারাও এসেছেন, কারণ তারা বলেছেন শেখ হাসিনার সরকার বারবার দরকার, যে শেখ হাসিনাতেই আমাদের আস্থা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে নিতে হবে। এবং আরেকটি কথা তারা বলেছেন, এই খুনি ইউনুস যার হাতে 3200 পুলিশের রক্ত, আমাদের 1500 নেতা কর্মীর রক্ত, এদেশের মানুষের যে আনোয়ার ভাই আপনার কথা কেটে গেছে, আনোয়ার ভাই আপনার কথা কেটে যাচ্ছে, আনোয়ার ভাই আপনার কথা কেটে যাচ্ছে। তার সম্ভবত সংযোগটাতে কোনো একটা সমস্যা হয়েছে। আমি সৈয়দ ফারুক আপনার কাছে একটু ফিরি আনোয়ার ভাইয়ের কানেকশন ঠিক হতে হতে। সেটি হচ্ছে যে দেখুন, আমরা তো দেখি যে এই ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর থেকেই ব্রিটিশ মিডিয়াতে তারা অনেক পেইড, অপিড বলি যেগুলিকে আমরা, কিংবা স্পন্সর বিভিন্ন রকম আর্টিকেল ব্রিটিশ মিডিয়ায় তারা প্রচার করছে, প্রকাশ করছে। এই ব্যাপারে আপনারা কিছু করছেন নাকি? আপনাকে অত্যন্ত সুন্দর করে বলতে চাই, আওয়ামী লীগ হলো জনগণের দল এবং মাননীয় প্রধানমন্ত্রী একটানা 16 বছর ছিলেন ক্ষমতায় প্রধানমন্ত্রী, এবং মাননীয় প্রধানমন্ত্রী একটানা 16 বছর ক্ষমতায় থাকার পরে এই বাংলাদেশের যে উন্নয়ন সমৃদ্ধি হয়েছে, সেই উন্নয়ন সমৃদ্ধি, এই বাংলাদেশের অগ্রযাত্রা, এই বিশ্ব নেতাদের ভাষায় বলতে হয় শেখ হাসিনার হ্যান্ড ওয়াজ এ ম্যাজিক হ্যান্ড, এবং সেই শেখ হাসিনার নেতৃত্বে বদলে গিয়েছে বাংলাদেশ। কিন্তু আমার দুঃখ হয় আজকের এই ফেসিস্ট রিজিম, আমি আবারও বলছি, যার কোনো লিগেল ভিত্তি নেই, আইনি ভিত্তি নেই, এবং তিনি ইলিগাল, সেই ইলিগাল রেজিম যেই যতটুকু আছে সকল শেখ হাসিনা কর্তৃক যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যে সোশ্যাল বেনিফিট গুলো ছিল, যে উন্নয়ন ছিল, যে সারা বাংলাদেশে যে উন্নয়ন, সবকিছু বন্ধ করে দিয়ে শুধু তার প্রচার করার জন্য, এই তার প্রচার, নিজস্ব প্রচার, ইউনূসের প্রচার করার জন্য, এবং এই ফেসিস্ট ইলিগাল রিজিমের প্রচার করার জন্য এই বাংলাদেশের 18 কোটি মানুষের যেই রক্ত দিয়ে যেই অর্থ, সেই অর্থগুলো খরচ করছে, এবং সেই অর্থের বিনিময়ে তারা বিভিন্ন মিডিয়া প্রচার করছে। আর আমাদের প্রচার হলো, আপনি গতকালকে দেখেছেন, আমাদের প্রচার হলো স্বতঃস্ফূর্ত। মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা হলেন মানুষের নেত্রী, জনগণের নেত্রী। কাজেই যারা মেকানিজম করে, এটা তো আপনি নিজেই বুঝেন, ডক্টর ইউনূস নিজেই বলেছেন মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে 5ই আগস্টের পট পরিবর্তন হয়েছে। কাজেই ডক্টর ইউনূসের বেস হলো একটা মেটিকুলাস ডিজাইন, তার মাস্টার মাইন্ড হলো মাহফুজ, এবং এই মাহফুজ লন্ডনে এসেছে কিসের জন্য এসেছিল? এই লন্ডনে এসে তারা খেয়েছে, এই ইয়াং ছেলে মেয়েরা তাকে তারা দিয়েছে, ডিম মেরেছে, তার গাড়িতে ভাঙচুর করেছে, কিসের জন্য? কিসের দরকার ছিল ডক্টর ইউনূস এই মাসুদ আসার? এই মাসুদ এসে কোন সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর নিতে পারে? তার জামাত জঙ্গি গোষ্ঠী। আমাদের ভয় হচ্ছে যেটা, আমাদের যেই সন্দেহ, যে জিনিসটা, আজকে ডক্টর যেই ফেসিস্ট ইউনূস যে ইন্টারন্যাশনাল মিলিটেন্ট গ্রুপের সাথে একাত্ম হয়ে তার রিজিম বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান এবং আইসিস আফগানিস্তান বানাতে চাচ্ছে, সেটাই হলো আমাদের। এবং আমরা সেই জায়গা থেকে বলতে চাই, এই বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই শেখ হাসিনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, 71-এর বাংলাদেশ, যতই তারা ব্রিটিশ মিডিয়ায় প্রচারণা করুক, এই বঙ্গবন্ধুর বাংলাদেশে, শেখ হাসিনা বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে, 71-এর বাংলাদেশে এই আইসিস অথবা আফগানিস্তান, জামাত, ধর্মান্ধ, মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর কোনো ঠাঁই হবে না, যতই তারা মিডিয়া প্রচার করুক। এবং সেই মিডিয়ার প্রচার শুধুমাত্র এই ডক্টর ইউনূস এবং ফেসিস্ট রিজিমের প্রচারের জন্য এগুলো করা হচ্ছে। আপনি দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, গত 1 বছরে বাংলাদেশে কোনো উন্নয়ন নেই,
কোনো ডেভেলপমেন্ট নেই, এবং সব যতটুকু টাকা, যতটুকু মানুষের রক্তের পয়সা দিয়ে আমাদের রেভিনিউ হচ্ছে, সেই রেভিনিউ গুলো এই মিডিয়ায় খরচ করা হচ্ছে শুধুমাত্র ইলিগাল রিজিমের প্রচার এবং প্রচারণার জন্য। না, এখন সেগুলো তো প্রচার যেগুলি করছে এগুলো তো আবার বাংলাদেশেও খুব ফলাও করে প্রচারিত হচ্ছে। তো এগুলোর এগেইনস্টে তো আপনাদের একটা মানে একটা একটা সত্য প্রকাশ করার উদ্যোগ তো থাকা উচিত, সেটি কি আছে? আবারও বলছি আপনাকে, আবারও বলছি, এই বাংলাদেশে যে বলছেন প্রচার হচ্ছে, কোথায় প্রচার হচ্ছে? আজকের মিডিয়া হলো একটা ফেসিস্ট রিজিমের মুখপাত্র। এখানে কোনো সাংবাদিক কথা বলতে পারে না, কোনো সাহিত্যিক কথা বলতে পারে না, কোনো বুদ্ধিজীবী কথা বলতে পারে না, কোনো সাধারণ মানুষ কথা বলতে পারে না। এই দেশে বর্তমান বাংলাদেশে, শেখ হাসিনা বর্তমানে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কোনো সাধারণ মানুষ, আপনি গিয়ে বাংলাদেশে একটি নিরপেক্ষ কথা বলুন, সত্য কথা বলুন, সত্যের সন্ধান করুন, আপনাকে গ্রেফতার করা হবে, আপনাকে হত্যা করা হবে। আজকের এই সেই কথাই বলছিলাম, বাংলাদেশের 266 জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের 14 জন নামি দামি সাংবাদিক, মুজাম্মেল বাবু, এই ফারজানুর রূপা, সাকিব সহ প্রায় 14 জন নামি দামি সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। কোন সাংবাদিককে নিরপেক্ষ কথা বলতে দেওয়া হচ্ছে না। রাইট। এখন ধরেন এবং আমি 14 জন সাংবাদিককে জেল দেওয়া হয়েছে, আমি যে কথা বলছিলাম যে নামি দামি সাংবাদিকদের জেলে দেওয়া হচ্ছে। আনোয়ার ভাই, আপনি জয়েন করেছেন, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কি শুনতে পান? জি জি, আমি শুনতে পাই। আমি এক্সট্রিমলি সরি, ওই যে হঠাৎ করে লাইনটা কেটে গেল, আমি আবার ঢুকলাম, সরি। জি জি, অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। আপনি বলছিলেন যে যেমন করে আপনারা ঘুরে দাঁড়াচ্ছেন এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই আয়োজনে অংশ নিয়েছিল এবং ঐতিহাসিক 71 সালের মতোই সে কথাগুলি আপনি বলছিলেন। আপনার কাছে আমার একটা সুনির্দিষ্ট প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আপনি ডক্টর ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপনি একটা অভিযোগ দায়ের করেছেন, সেটি এখন কি অবস্থায় আছে, মানে আর পরবর্তীতে কোনো ফলো আপ এটার আছে কিনা আর কি? আমাদের এই বিষয়ে স্পেসিফিকলি যেটা আমাদের যে লয়ার টিম, তারা কাজ করছেন এবং তারা টাইম টু টাইম আপডেট নিচ্ছেন। আমরা আশাবাদী যে এটা ইনভেস্টিগেশন হবে, এবং আমরা কিন্তু এই আশা নিয়েই আমরা এটা নিয়ে কাজ করছি এবং আমাদের ফুল টিম ইজ ওয়ার্কিং অন ইট। তো এটা যে লং প্রসেস আপনারা জানেন। আমরা আশা করছি এই ইন্টারন্যাশনাল কোর্টে বা আইসিটি কোর্টে তাদেরকে আমরা নিয়ে আসতে পারবো, যে তাদের যে ক্রাইম বাংলাদেশে এখন পরিষ্কার হয়ে গিয়েছে যে 5ই আগস্টে স্নাইপার কারা ইউজ করেছে, কারা ছাত্রদেরকে হত্যা করেছে, শ্রমিকদেরকে হত্যা করেছে, পলিটিক্যাল লোকজনকে হত্যা করেছে। এটার কারণ ছিল, এই কারণটা এটা আমরা কিন্তু এখন উপস্থাপন করছি, যে এই ইনফরমেশন গুলা গেদার করে আমরা দিচ্ছি। তারা আমাদের কাছে ইনফরমেশন নিচ্ছে, কারণটা হলো যে তারা আমাদের এই যে বাংলাদেশকে শান্ত, বাংলাদেশকে অশান্ত করার জন্য, এবং এই মেডিকুলাস ডিজাইন যে মাস্টার প্ল্যান ছিল এরকম একটা, এইটার মধ্যেই ছিল যে মানুষকে বা ছাত্র যুবকদেরকে কিল করলে কিলিং এর মধ্যে দিয়ে আন্দোলন বেগমান হবে। এটাই তারা করতে তাদের এখানে তাদের একটি সার্থকতা ছিল এবং তারা কিন্তু সফল হয়েছিল। এখানে আমাদের একটা ব্যর্থতার জায়গায় আমরা আছি, এই কারণে যে এই যে মেডিকুলাস, এই যে কিলিং, এগুলো আমরা আগে আইডেন্টিফাই করতে পারি নাই। তবে এখন পানির মতো এটা পরিষ্কার হয়ে গেছে দেশবাসীর কাছে, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিও এট দ্য মোমেন্ট তারা অনেকটা অ্যাওয়্যার হয়েছেন। তো আমি আশা করি যে আনোয়ারুজ্জামান চৌধুরী, ইন্টারন্যাশনাল কমিউনিটি যে অ্যাওয়ার অফ হয়েছে, বুঝলেন কি করে? না, আমি বলতেছি এই কারণে, প্রত্যেকটা জিনিসের তো কিছু আপনার তো সিমটম, আপনি সিমটম দিয়ে তো আমরা বুঝি। তো বিষয়টা হলো আমরা আশা করছি যে সামনে কোনো এক সময় আপনার কাছে ভালো কোনো নিউজ নিয়ে আসতে পারবো বা ভালো কোনো খবর নিয়ে আসতে পারবো, যে আপনি যে প্রশ্নটি আমাকে করছেন, যদিও এই মুহূর্তে আমি পারছি না, কিন্তু আপনাকে সামনে দিয়ে এই সফলতাটুকু আমরা, কারণ একটু টাইম তো লাগে, আপনি এগুলা এই যে এভিডেন্স, তারপরে কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কারা এটার সাথে জড়িত ছিল, এই এভিডেন্সটা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস বিভিন্ন অর্গানাইজেশন তারাও কাজ করছে, তারাও আগে কনফিউজ ছিল, তারাও কিন্তু এখন আমাদের সাথে যখন কথা হয়, এখানে আমাদের সেক্রেটারি জেনারেল ফারুক, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উনিও বলেছেন যে এখন কিন্তু সব জায়গায় কিন্তু, এবং শুধু আমরা নয়, বিশ্বের যত বিবেকবান মানুষ, জার্নালিস্ট, বাংলাদেশের বিভিন্ন প্রফেসর, বিভিন্ন ফরেন বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটি তারা শিক্ষকতা করছেন, তারাও কিন্তু বাংলাদেশে দে আর কনসার্ন অ্যাবাউট দি বাংলাদেশ। কারণ এটা তো আমাদের মাতৃভূমি। এটা শুধু আওয়ামী লীগ যারা করেন তাই না সুলতান আপা, বিষয়টা হলো আওয়ামী লীগ আমরা যারা করি, আমাদের কথা অনেকেই হয়তো বিশ্বাস নাও করতে পারেন, কনফিউজ হতে পারেন যে রাজনৈতিক কারণে আমি বক্তব্য দিচ্ছি, কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের টিচার যখন ইনফরমেটিভ ইনফরমেশন দিবেন এবং এভিডেন্স সহ দিবেন, এটা কিন্তু শুনতে বা বিশ্বাস করতে সবাই বাধ্য হবে। তো এরকম কাজ
কিন্তু অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন, তারা দেশপ্রেমিক, তারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা জানেন বা তারা বিশ্বাস করেন যে 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মামুন সম্ভ্রম দিয়ে 30 লক্ষ মানুষ তার জীবন দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ, এই ভূখণ্ড আমরা পেয়েছিলাম। আজকে এই ভূখণ্ড কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। যে চ্যালেঞ্জটা হলো, যারা পরাজিত শত্রু, যারা 71 সালে হেরে গিয়েছিল, তারাই কিন্তু কোনো না কোনো ভাবে, বিভিন্ন ভাবে তারাই ক্ষমতা দখল করেছে। তারাই কিন্তু এখন পাকিস্তানি জাহাজ নিয়ে আসতেছে, এখন AK-47 স্নাইপার, আপনার গ্রেনেড এগুলো নিয়ে আসতেছে। কারণটা হলো তারা আবার এই যে জঙ্গি কায়দায় বাংলাদেশকে তারা দখল রাখতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে যদি আপনি একটু তাকান, দেখবেন যে কিভাবে মেডিকুলাস ডিজাইন, বিএনপি বা ছাত্রদল তারা যেটা মনে করেছিল এইটা কিন্তু হয় নাই। তারা কিন্তু এখানে এমন মেকানিজম করেছে তারা বুঝতে পারে নাই। এটার একটা কারণ হলো, আজকে যদি বাংলাদেশ ছাত্রলীগ, সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে থাকলে কিন্তু এই ঘটনা করতো না। ছাত্রলীগ কিন্তু চ্যালেঞ্জ করার মতো ক্যাপাসিটি রাখে বাংলাদেশের পথে। যদি আপনি অনেকেই বলতে পারেন যে 5ই আগস্টে, 4 আগস্ট বা পরবর্তী সময় কেন আমরা দেশ থেকে সরে আসলাম, আমরা কিন্তু অনেকে বলে থাকেন যে আমরা পালিয়েছি। নো, আমরা স্থান পরিবর্তন করেছি, কৌশল পরিবর্তন করেছি। আমরা এখনো বিশ্বের যে যেখানে আছে সবাই দলের জন্য কাজ করছে, পতাকার জন্য কাজ করছে, মানচিত্রের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে। আমি সেই প্রসঙ্গে আসবো যে আপনারা কোথায় কিভাবে কাজ করছেন, কারণ তৃণমূলের কর্মীদের তারা খুব উদ্গ্রীব হয়ে আছে, নেতা কোথায়, তাদের নেতার বড় অভাব তারা বোধ করছে। আমি আসবো আপনাদের কাছে। আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে নেই। নেতার কোনো অভাব নেই, কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুপ্রিম কমান্ডার অফ দি পার্টি। না, তিনি তো আছেনই। তা একমাত্র তৃণমূলের কর্মীরা শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন, এই প্রশ্নে তাদের কাছে কোনো দ্বিমত নাই, কারো কাছে নাই, কিন্তু তার তো কমান্ডার দরকার, সেই নাই। না, ব্যাপারটা হলো শি ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দি পার্টি। উনি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, আবার বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তিনি ধরেন কমান্ডার ইন চিফ, তার তো সেনাপতি দরকার, সেই কোথায়? হ্যাঁ, আমি বলতেছি এটা শুনেন, বাংলার এমন কোন গোর নেই, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। উনি একটা কথা বলেছেন যে এই ক্রাইসিসের মধ্যে দিয়ে নেতৃত্ব বাইরে আসে। আমি নাই তার মানে সিলেট আর আওয়ামী লীগ নাই, এটা তো না। আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, আমাকে রিপ্লেস করার মতো আরো 20 জন নেতা সিলেটে আছে এখনো। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি আনোয়ারুজ্জামান চৌধুরী, মেয়র সিলেট সিটি কর্পোরেশন, আমাকে রিপ্লেস করার মতো আরো 20 জন নেতা আমার সিলেটে আছে। সো এটা কোনো বিষয় নাই। আমরা কেউ অপরিহার্য না, অপরিহার্য একজনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। উনি যেহেতু আল্লাহ তাআলা উনাকে বাঁচিয়ে রেখেছে, উনি যেহেতু সুস্থ আছেন, উনার যে ডাইনামিক লিডারশিপ, এদেশের মানুষ উনাকে চায়, এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ এই মেটিকুলাস ডিজাইনের মধ্যে পড়লেও ইনশাল্লাহ উনি যখন বাংলাদেশে যাবেন, কোটি কোটি মানুষ বিমানবন্দরে উনাকে স্বাগত জানাবে। আমি আপনাকে হক করে বলতে পারি। জি, তো মানুষ তো সংগঠিত হচ্ছে, আমরা দেখছি আওয়ামী লীগের মিছিল প্রতিদিনই বড় হচ্ছে এবং সাধারণ মানুষও কিন্তু সেখানে সেই মিছিলে অংশগ্রহণ করছে। আমাকে একেবারেই মানে মাঠ পর্যায় থেকে আমি এই খবরটি পেয়েছি। শুধুমাত্র আওয়ামী লীগের কর্মীরা নয়, একেবারে সাধারণ মানুষও সেই মিছিলে অংশগ্রহণ করছে। কিভাবে তারা সংগঠিত হচ্ছে? আমি আপনাকে বলি, এটাই তো আওয়ামী লীগ। দিস ইজ দ্য বিউটি অফ আওয়ামী লীগ। আওয়ামী লীগ তার এই আওয়ামী লীগের এই দেশের মানুষের, আপনি দেখেন 1949 সালে যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় ঢাকার রুজ গার্ডেনে, এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল এদেশের এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এই অঞ্চলের মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক মুক্তি এবং এই দেশের মানুষের যে শোষণ নির্যাতনের বিরুদ্ধে। এবং পরবর্তী সময় কিন্তু মহান মুক্তিযুদ্ধ, বায়ান্নের ভাষা আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। এদেশের মানুষের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে এই সংগঠনের নেতৃত্ব বাড়িয়ে এসেছে। শুনে একজাক্ট হয়তো কোনো কারণে যদি আমরা নাও থাকতে পারি, কিন্তু পরবর্তী লিডারশিপ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা আছে, তরুণ প্রজন্ম যারা নেতৃত্ব দিবে, তারাই কাজ করবে পার্টির জন্য। এই কারণে তারাই কিন্তু নিজের থেকে সংগঠিত করছে। তারাই কিন্তু এখন প্রত্যেকটি এলাকায়, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক উপজেলায় তারা অবস্থান থেকে তারা নেতৃত্ব গড়ে তুলছে এবং দুর্বার আন্দোলন তুলে তুলবে। তাদের একটি স্লোগান যে আমরা সসম্মানে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ ফিরিয়ে দিতে। এবং আরেকটি কথা বলে যে তাদের একটি কথা যে আমরা ইউনূসকে আর ক্ষমতায় এক মুহূর্ত দেখতে চাই না। এদের আপনি বলছেন তারা অর্গানিক ওয়েতে তারা নেতৃত্ব ডেভেলপ করছে। অবশ্যই। এবং তারা আরেকটি প্রতিজ্ঞা করছে, প্রত্যেকটি পাড়ায়, মহল্লায়, শহর, বিভাগ সহ, যে ইউনূস সহ এই রেজিমের যারা মানুষ হত্যা করেছে, 3200 পুলিশ হত্যা করেছে, আমাদের 1500 নেতা কর্মীকে হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে। এদেরকে দেশ ত্যাগ করতে দিতে হবে না। তারা কিন্তু পাহারা শুরু করে দিচ্ছে। প্রত্যেক বিমানবন্দর, স্থলবন্দর, নদীপথ, প্রত্যেক পাহারা শুরু হয়েছে, তারা যাতে দেশ থেকে পালাতে না পারে। কারণ তারা প্রস্তুতি নিয়েছে যে তারা দেশ থেকে পালাতে, যাতে তারা সেফ এক্সিট চায়, কিন্তু এদেরকে সেফ এক্সিট দেওয়া হবে না। কারণ বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য, দেশ ধ্বংসের জন্য, পার্লামেন্ট ধ্বংস করার জন্য, 32 নম্বর ধ্বংস করার জন্য, এদেশের ইকোনমিকে ধ্বংস করার জন্য এইদেরকে কোনো মতেও 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। জি, সৈয়দ ফারুক,
তার সংযুক্তি আবার কোথায় চলে গেল? তার কাছে আমার প্রশ্ন ছিল, সৈয়দ ফারুককে যদি আমি পাই তাহলে যেটি জানার ইচ্ছা সেটি হচ্ছে যে এই যে লন্ডনের যে স্রোত আমরা দেখছি, সেই স্রোত জনাব ফারুক, হ্যাঁ আমি আপনাকে দেখতে পাচ্ছি, জি, লন্ডনের যে স্রোত আমরা দেখলাম তা যমুনা পর্যন্ত পৌঁছাতে কত সময় লাগবে, কতদিন লাগবে? বাংলাদেশে তৃণমূলের সঙ্গে আপনাদের নিশ্চয়ই সংযোগ আছে, কথা হয়, তারা কেমন করে সংগঠিত হচ্ছে, আপনারা কিভাবে করে মানে কর্মসূচিগুলো শেয়ার করছেন, যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ। আপনি শুনে খুশি হবেন, গতকালকে যে ঐতিহাসিক প্রোগ্রাম, আই মিন ৭১-এর পরে ৫৪ বছরের মাথায় ব্রিটেনের রাজধানী, ইউনাইটেড কিংডমের রাজধানী লন্ডন শহরে এই যে জনতার দল, শুধুমাত্র আমাদের তৃণমূলকে পৌঁছাতে হবে না, সেটা বিশ্ব সম্প্রদায়ের কাছে পৌঁছে গিয়েছে। এবং আজকে থেকে, গতকালকে থেকে এখন পর্যন্ত যেমনি ভাবে আমার কাছে আসছে, ঠিক তেমনি ভাবে আমাদের সিলেটের যে নন্দিত মেয়র জনাব চৌধুরীর কাছেও, আমাদের সবার সাথে তৃণমূলের সম্পর্ক গভীর। কারণ আমাদের এই বিলেতের যুক্তরাজ্যের যারা রয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বে, বেশিরভাগ অথবা প্রবাসী বাঙালি, আমরা 90% না হলে 90 থেকে 95% হলে আমাদের সিলেটের অরিজিন, বাংলাদেশের অরিজিন। আমাদের অনেকেরই জন্ম বাংলাদেশে। আমাদের নারীর থান, সেটা যমুনা বলেন, পদ্মা, মেঘনা, যমুনা। এখন একটা জিনিস বলি আপনাকে, পদ্মা, মেঘনা, যমুনায় যখন ঢেউ তুলে, সেই ঢেউ আমাদের থ্যামসের পাড়ে এসে লাগে। ওইখানে যখন স্লোগান হয় যে স্টেপ ডাউন ইউনুস ইউনুস, আমরা তখন লন্ডন স্লোগান দেই স্টেপ ডাউন ইউনুস ইউনুস। ওইখানে যখন স্লোগান হয় যে যমুনায় বা পদ্মায় বা সুরমায় যখন স্লোগান হয় যে তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, আমরা লন্ডন শহরে সেই স্লোগান দেই। এবং এইটা শুধু আমি ৭১-এর কথা বলছি না, এটা ৭৫-এর 15 আগস্টে প্রথমেই আমি যে কথাটা বলছিলাম, যখন সেখানে হয় ঘটনা হয়, এখানে তার প্রতিধ্বনি হয়। কাজেই বাংলাদেশের সাথে লন্ডনের খুব গভীর সম্পর্ক, এবং স্বাভাবিকভাবে আমরা যারা এখানে রয়েছি, আমাদের সাথে বাংলাদেশের, সেটা যমুনা হোক আর পদ্মা হোক, সেটা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সব জায়গায় তৃণমূলের সাথে আমাদের খুব গভীর সম্পর্ক। এবং সেখানে যখন মিছিল হয়, সেই মিছিলের প্রতিধ্বনি লন্ডনে হয়। লন্ডনে যখন মিছিল হয়, সেই প্রতিধ্বনি সারা বাংলাদেশের তৃণমূলে গিয়ে পৌঁছে। কাজী তৃণমূলের আন্দোলন সংগ্রামের সাথে আমরা সব সময় আমরা একাত্ম রয়েছি, এবং আমরা সব সময় সম্পর্কিত রয়েছে। এবং আমার বিশ্বাস, আনোয়ারুজ্জামান চৌধুরী অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে আজকের বাংলাদেশ শুধুমাত্র পুলিশ বা আর্মিকে একটু বাসায় নিয়ে দেখুক, একটু পেরাকে নিয়ে দেখুক, বাংলাদেশের জয় বাংলা স্লোগান যদি ঢাকা শহরে দেয়, রিক্সা শ্রমিক থেকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়ে আসে, আপনি থামাতে পারবেন না। এবং বাংলাদেশে এমন কোন শক্তি নেই, শুধুমাত্র পুলিশের ভয়। বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা পুলিশের ভয় করে না, তারা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গায়। কাজেই আমরা 21 বছর ক্ষমতার বাইরে ছিলাম, তারপরেও আমরা আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের সাহায্য সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী গত 16 বছর রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্রনায়ক ছিলেন। কাজেই বাংলাদেশের তৃণমূল এবং লন্ডন বা বহির্বিশ্ব এক এবং অভিন্ন। আমরা শুধু অপেক্ষায়, আমি বারবার বলছি, গতকালকেও বলছি, আজকেও বলতে চাই, বাংলাদেশের মানুষ এই অবৈধ অসাংবিধানিক জবরদখলকারী ইউনূসের পদত্যাগ চায়। এবং আপনাকে আজকে আপনার অনলাইনের মাধ্যমে বলে দিলাম, যদি খুব তাড়াতাড়ি ইউনূস পদত্যাগ না করেন, এই বাংলাদেশের মানুষ মৃত্যুর মিছিলে তারা জীবনের ভয় করবে না, তারা রাস্তায় নামবে এবং 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে রাস্তায় নেমে এই ইউনূসের পতন ঘটাবে। কিন্তু আমরা খুব শান্তিপ্রিয় মানুষ। আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলবেন শান্তি এবং শৃঙ্খলার সাথে তোমাদের কাজ করতে হবে। আমরা খুব শান্তিপ্রিয় মানুষ। আওয়ামী লীগ কোনোদিন কোনো অশান্তিতে শুরু করেনি। বিএনপি, জামাত, জঙ্গি গোষ্ঠী যে হত্যার রাজনীতি শুরু করেছিল ৭৫-এর 15 আগস্টের পর থেকে, আজ অবধি তাই করছে। এবং আমরা সেই হত্যার রাজনীতি থেকে বের হয়ে আসতে চাই। আমরা গতকালকেও আমরা বহির্বিশ্বে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, ব্রিটিশ এমপি, মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ বিশ্ব সম্প্রদায়ের কাছে আমরা গতকালকেও বলেছি, we urgently request please recognize to the international community, please recognize the critical issues in Bangladesh. এবং আমরা বলেছি যে stay united behind the oppressed। আজকে বাংলাদেশে যারা অসহায় রয়েছে তাদের পিছনে আপনারা দাঁড়ান। আমরা রিকোয়েস্ট করেছি। কিন্তু সেই ইন্টারন্যাশনাল কমিউনিটি আপনাদেরকে কি বলছে? আমরা দেখছি যে ডক্টর ইউনূসের বন্ধু ফালকার তুর্ক, তিনি জাতিসংঘের যে রিপোর্ট তিনি দিয়েছেন, রাইট, সেখানে যে জালিয়াতি করেছে তা কিন্তু একের পর এক বের হয়ে আসছে। এমনকি প্রথম আলো গতকাল রিপোর্ট করেছে যে এই যে 52 জন ভুয়া শহীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, রাইট। তো এইভাবে মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আপনারা এই বিষয়গুলো তুলে ধরছেন, আপনারা বলছেন, তার ফলাফলটি কি পাচ্ছেন? সৈয়দ ফারুক। জি
জি, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে আপনারা এই বিষয়গুলো তুলে ধরছেন তার ফলাফল কি পাচ্ছেন, ফিডব্যাক কি? ফিডব্যাক একটু আগে তো আমাদের সিলেটের মেয়র যেমন যদি বলেছেন আপনাকে, তারপরেও বলতে চাই যে আন্তর্জাতিক সম্প্রদায় 2024-এর 5 আগস্ট যেভাবে ছিল, আপনি কি মনে করেন আজকে সেইভাবে আছে? আন্তর্জাতিক সম্প্রদায় মানে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন 2024-এর অগাস্ট, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর যেভাবে ছিল আজকে সেভাবে নেই। আজকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা যে ইনক্লুসিভ ইলেকশন চাচ্ছে, এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করে রাখছি, বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না। কারণ আওয়ামী লীগের, এবং এইটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা, তারা, আপনি একটু আগে বলেছেন ইউনূসের বন্ধু, ইউনূস তো তার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই বন্ধুদের পিছনে তো খরচ করেছে। আজকে নাওমি হোসেন বলেন, আর আপনি যে বন্ধুর কথা বলেন, ছবি কাটবেন বলেন, আর ডেভিড বার্গম্যান বলেন, আজকে ইউনূসের বাংলাদেশ থেকে এই শ্রমিকদের রক্ত থেকে শুষে নিয়ে যে অর্থ পাচার করেছে, সেই অর্থ পাচার আন্তর্জাতিক বিভিন্ন বন্ধুদের পিছনে খরচ করেছে, এবং আজকে তাদেরকে দিয়ে তিনি কথা বলাচ্ছেন। আর আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো সম্পদ হলো বাংলাদেশের 18 কোটি মানুষ, এবং বিশ্বের বিবেকবান সম্প্রদায়, বিশ্বের শান্তিপ্রিয় মানুষ, বিশ্বের হিউম্যানিটেরিয়ান মানুষ, তাদের কাছে আমাদের ধারণা এবং আমাদের চাওয়া হলো আমরা বাংলাদেশে এই হিউম্যান রাইটসকে আমরা দেখতে চাই। আমরা বলেছি, আমরা উই রিকোয়েস্ট ইন্টারন্যাশনাল কমিউনিটি টু জাস্টিফাই, টু অ্যাডভোকেট জাস্টিস, হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ, এবং এইটা হচ্ছে, এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন। আমরাও আমাদের বিভিন্ন সোর্স থেকে, শুধু আওয়ামী লীগ নয়, আমাদের প্রবাসী বাঙালি, আমাদের বিভিন্ন কাউন্সিলর, বিভিন্ন এমপির কাছে আমরাও বাংলাদেশের বর্তমান অবস্থা জানান দিচ্ছি, জানান দিচ্ছেন। কিন্তু আমরা তো দেখেছি যে এই বাংলাদেশের এই পরিস্থিতির কারণে টিউলিপ সিদ্দিকীকে পর্যন্ত নাজেহাল হতে হয়েছে, তাই না? আনোয়ারুজ্জামান চৌধুরী, ব্রিটিশ রাজনীতিতে আপনারা কি প্রভাব দেখতে পাচ্ছেন? ধরেন টিউলিপ সরে যাওয়ার পরে কি কোনো প্রভাব আছে কিনা, কিংবা ব্রিটিশ সরকারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আপনারা কোন ভাবে, মানে কোন চোখে, কিভাবে করে উন্নয়নের চেষ্টা করছেন? আমি একটা কথা বলি আপনাকে, এটা আমাদের জন্য, এই যে বাঙালি হিসাবে, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বা এই মাটির একজন সন্তান হিসাবে আমি অত্যন্ত লজ্জিত যে এই যে আপনার বর্তমান জবরদখলকারী রেজিমের প্রধান যিনি ডক্টর ইউনূস লন্ডনে এসেছিলেন, ফারুক ভাই আগেও বলেছেন যে এসে কিন্তু উনি অনেক ধন্যবাদ দিয়েছিলেন যে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে, যে আমাদের সাথে, তারপরে আবার অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে, কেউ কিন্তু ওনার সাথে দেখা দেয়নি। এটা কিন্তু জাতি হিসাবে যদি আপনি আমাকে বলেন, আমরা সবাই লজ্জিত, কারণ যে উনি কিন্তু দেখাও করতে পারেন। তো এইটার থেকে তো আপনার প্রমাণিত হয় যে বাংলাদেশের বর্তমান যে জবরদখলকারী ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিন্তু এই বিষয়ে, বাংলাদেশের বিষয়ে তারা খুব রিজিড, তারা কোনো মানে অনির্বাচিত জবরদখলকারী সরকারের সাথে তারা কাজ, নর্মাল কিছু তো আপনার বাইলেটারাল বা কিছু কাজ তো আছে, এগুলো তো হবেই, এটা তো রাষ্ট্র টু রাষ্ট্র। কিন্তু এই রেজিমকে আমি বিশ্বাস করি না বা মনে করি না, বা আপনিও আশা করি এটা উপলব্ধি করতে পারেন যে একটা দেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে চাইলে মানে অবশ্যই বাংলাদেশের উনি দেখা করতেন, কিন্তু উনি রিজেক্ট করেছেন। উনি কিন্তু দেখা করেন না, এটা বিষয় না, উনি রিজেক্ট করেছেন টু সি ডক্টর মোহাম্মদ ইউনূস ইন লন্ডন। তো আমি বিশ্বাস করি যে ব্রিটিশ গভর্নমেন্ট এই বিষয়ে খুবই কেয়ারফুল অ্যাবাউট ইট, যে বাংলাদেশে যেটা ঘটছে বা বাংলাদেশের যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, বাংলাদেশের সাথে একটি অত্যন্ত আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের বা একটা টাই আপ আছে, এখানে জনগণ টু জনগণও আছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টও আছে। তো এইটা যেটা প্রমাণিত হয় বা যেটা আমরা সবাই উপলব্ধি করতে পারি, যে আমরা যে ইনফরমেশন পাই, এটা থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ইজ ভেরি মাচ নেগেটিভ অ্যাবাউট বর্তমান রেজিম, ইউনূস রেজিম। তারা নির্বাচিত সরকার দেখতে চায়, তারা নির্বাচন দেখতে চায়, এবং একটি ইলেক্টেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চায়, ডেমোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চায়। বাংলাদেশে যে উগ্র ডানপন্থীদের চরম উত্থান করি যেমন চৌধুরীকে, ব্রিটিশ আমাদের ব্রিটিশ যে ক্যাথরিন ওয়েস্ট মাননীয় এসএ বিষয়ক মন্ত্রী, তিনি কিন্তু বাংলাদেশে গিয়েও বলেছেন উই ওয়ান্ট অ্যান ইনক্লুসিভ ইলেকশন। তো হোয়াট ডাজ ইট মিন? তার মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে, কোনো সংগঠনকে বাদ দিয়ে, আওয়ামী লীগ হলো বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন, প্রায় 40% ভোটার হলো আওয়ামী লীগের, আওয়ামী লীগকে বাদ দিয়ে 40%। আমরা যদি বাদও দিই এখনকার কথা, 2001-এও তো আওয়ামী লীগের 35 to 40% ভোট ছিল, যখন আওয়ামী লীগের সবচেয়ে খারাপ। 40 to 45% ভোটারদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন, কোনো গণতান্ত্রিক রাষ্ট্র, কোনো হিউম্যানিটেরিয়ান রাষ্ট্র মেনে নেবে না।
সরি, আপনি আনোয়ারুজ্জামান খেরিও। না না না, আমি আপনার কাছে সৈয়দ ফারুক, আপনার কাছে প্রশ্ন ছিল আমার যে মানে এই 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 মানে এই যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, কিন্তু আমরা তো সেই অর্থে এখনো ইউরোপিয়ান পার্লামেন্ট বলেন, ব্রিটিশ পার্লামেন্ট বলেন, তাদেরকে তৎপর হতে দেখছি না। এখনো পর্যন্ত ডক্টর ইউনূস যে নির্বাচনের পরিকল্পনা করছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে, তাতে তো আওয়ামী লীগকে বাদ রেখেই নির্বাচনের কথা বলছে। তো তাদের তো ইনক্লুসিভনেস দেখছি না আমরা। এই বিষয়গুলো আপনারা তুলে ধরছেন কিনা? এবং আমি আপনাকে আবারও বলছি, আওয়ামী লীগ হলো জনগণের সংগঠন। আওয়ামী লীগ জনগণকে নিয়ে কথা বলে এবং বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ঠিক করবে নির্বাচন কিভাবে হবে। এবং ইউনূসের কথা আমি বারবার বলছি, এবং আপনি যে আন্তর্জাতিক সম্প্রদায় বলছেন, আপনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল দেশের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রের কর্মকর্তারা, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কর্মকর্তারা, তারা জানে ইউনূসের কোনো লিগেল ভিত্তি নেই, কোনো লিগেল আইডেন্টিটি নেই। ইউনূস একজন অবৈধ। কাজে ইউনূস যেই কথাগুলি বলছেন সবগুলোই অবৈধ। তিনি যতটুকু করছেন গায়ের জুড়ে তিনি রয়েছেন। আমি আবারও বলছি যে আমরা আওয়ামী লীগ জনগণের দল, শেখ হাসিনা জনগণের উপর বিশ্বাস করেন এবং শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের শান্তিপ্রিয় মানুষের উপর বিশ্বাস করেন, মানবিক মানুষের উপর বিশ্বাস করেন, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে, যারা সেকুলারের পক্ষে কথা বলে। আজকে ডক্টর ইউনূস কি বললেন কি না বললেন, তিনি তো বাংলাদেশকে জামাত এবং জঙ্গি গোষ্ঠীকে দিয়ে একটি আইসিস বানাতে চাচ্ছেন, এবং সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো বাংলাদেশের জনগণ, এবং জনগণই ঠিক করবে বাংলাদেশ কিভাবে নির্বাচন হবে। এবং আমি আবারও বলছি, এবং আমি একজন প্রবাসী বাঙালি হিসাবে, এবং বাংলাদেশের আমি জন্মসূত্রে বাংলাদেশি, এবং আমি একজন বাঙালি, আমি গর্ব করে বলতে পারি, আমি বলছি যে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হবে না, এবং হতে দেওয়া হবে না। তা কি করবেন যদি আয়োজন করে? আপনারা কি করবেন? এই তো হতে দেওয়া হবে না, এটা আওয়ামী লীগ খুব ভালো করে জানে। কিভাবে বন্ধ করবেন? আমরা মানুষকে নিয়ে, আবারও বলছি, আমি তো বারবার বলছি এই কথাগুলো, আমাদের শক্তি হলো বাংলাদেশে 18 কোটি মানুষ, এবং মানুষকে নিয়ে এই রেজিম, ইলিগাল রেজিমের আমরা পতন ঘটাবো, এবং বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন হবে, যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি নির্বাচন হবে, এবং যেখানে কোনো জঙ্গি গোষ্ঠী, ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী, জামাত শিবিরের অবস্থান থাকবে না। কিন্তু অলরেডি তো রাষ্ট্র ক্ষমতায় জামাত শিবির আছে, আনোয়ারুজ্জামান চৌধুরী। জামাত শিবির এখন দেশের শীর্ষ। আমি একটু আপনাকে খুব বিনয়ের সাথে বলছি, আনোয়ারুজ্জামান চৌধুরী ক্যারি করবেন। আমি আসলে নামাজটা পড়ি না, আমার সময় চলে যাচ্ছে। আমি যদি আপনারা যদি অনলাইনে থাকেন, আমার সিস্টেম রয়ে গেল, আমি 5-10 মিনিটের মধ্যে আবার ফিরবো। আমাদের 5-10 মিনিট হয়তো আছে। জি আসুন তাহলে আপনি। জি আপনি আসুন। আপনার কয়টার দিকে শেষ করবেন প্লিজ? আমার 40 মিনিটের অনুষ্ঠান, আরো 10 মিনিটের মতো আছে। তাহলে আমি আসি, তাহলে আসি। জি জি। আনোয়ারুজ্জামান চৌধুরী, আমরা দেখছি যে আগামীতে যেটা বলছিলাম যে জামাত শিবির তো অলরেডি ক্ষমতায় আছে। জি, তো বিষয়টা হলো আসলেই তো জামাত এবং শিবির দেশ চালাচ্ছে এখন। তারাই এই যে ডক্টর ইউনূসের যে টিম, মেইন টিম, এই টিমে তারাই চালাচ্ছে, এবং প্রত্যেকটি প্রশাসনে তাদের লোক। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন যে প্রফেসর নিয়াজ আহমদ, যিনি একসময় শিবিরের রুকন ছিলেন, পরবর্তী সময় লন্ডনে জামাতের প্রতিষ্ঠাতা। তো প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের বিসি, তারপরে প্রশাসনের ডিসি, এসপি সব তারা দখল করে নিয়েছে। তো আপনি যেটা বলছেন যে ডক্টর ইউনূস এই নির্বাচন জীবনেও দিবে না, তাদের কোনো ইচ্ছেও নেই, কিন্তু এইটা তারা একটা খেলা করছে বাংলাদেশের মানুষকে নিয়ে। এবং এই নির্বাচন উইদাউট আওয়ামী লীগ, উইদাউট জননেত্রী শেখ হাসিনা এই নির্বাচন বাংলাদেশে, আমাদের সেক্রেটারি জেনারেল ফারুক ভাই যেটা বলেছেন, কোনোদিন এই নির্বাচন করতে দিবে না, জনগণই করতে দিবে না। এটা জনগণ মেনে নিবে না। কারণটা হলো এটা কিন্তু অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়। তারা আমাদেরকে ফেসিস্ট বলে, তাদের ডেভিল বলে, আমাদের নেতাকর্মীকে হত্যা করছে, ডেইলি আর্মি, পুলিশ, মিডিয়া দিয়ে নির্যাতন করছে, বিএনপির কর্মীরা নির্যাতন করছে, হত্যা করছে, জামাত করছে, শিবির করছে। আমি একটা কথা শেষ করে ফেলি, আপনি আমার কথাটা করছে। তারপরেও যেহেতু ঢাকা শহরে আজকেও 13টি জায়গায় মিছিল হয়েছে, আপনি 3টা পেয়েছেন, আমার কাছে ইনফরমেশন 13টি জায়গায় মিছিল হয়েছে। কয়েকদিন পরে দেখবেন 50টি জায়গায় হচ্ছে, লন্ডনে বিশাল সমাবেশ হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, আমেরিকাতে হচ্ছে। তো আওয়ামী লীগ কিন্তু নেই এটা বলতে পারবে না। আমি মনে করলাম ঠিক আছে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ যদি না থাকে তাহলে তারা কেন নির্বাচনে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে চায়, তারা আওয়ামী লীগকে কেন আটকাতে চায়? তাহলে তো তারা আওয়ামী লীগ নাই, জনগণের কাছে নাই। জনগণ যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে, এখানে আমার কোনো আপত্তি নেই। তো আমাকে একটা জিনিস পরিষ্কার করতে হবে যে আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এখানে সারা বাংলাদেশের আপামর জনতা, অন্যান্য স্বাধীনতাকামী মানুষ সবাই কিন্তু অংশগ্রহণ করেছিল। যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 3 লক্ষ মামুন সম্ভ্রম হয়ে দিয়েছে, এবং আমরা একটি লাল সবুজের পতাকার স্বাধীনতা আমরা ছিনিয়ে এনেছি, একটি স্বাধীন রাষ্ট্র হয়েছে। কিন্তু স্বাধীনতার বিপক্ষে যারা কাজ করেছে, স্বাধীনতার যারা ছিল শত্রু, এই জামাত শিবির যখন এখন ক্ষমতা জোর করে দখল করে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তাহলে আপনাকে বুঝতে হবে যে তারা এই 71-এর পরাজিত, তারা যে প্রতিশোধ, এই প্রতিশোধটুকু তারা নিতে চায়, এবং এই কারণেই তারা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে না। তবে আমি বিশ্বাস করি এটা তারা পারবে না। আমি আশাবাদী এবং দেশবাসীও আশাবাদী। আপনি কিভাবে আপনি একটু ওয়েট করেন, আপনার আগামীর কোনো অনুষ্ঠানে ইনশাল্লাহ আপনি নিজেই বলবেন যে এটা পসিবল হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি আপনার কৌশলটি বলতে যাচ্ছে না। শেষ প্রশ্ন, আমি জানি যে ফারুক ভাইকে ছেড়ে দিতে হবে। শেষ প্রশ্ন, এই 22 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি নিউ ইয়র্কে আসছেন, বেশ বহর নিয়ে আসছেন। এখানকার আওয়ামী লীগও তারা ঘোষণা দিয়েছে তাকে প্রতিহত করবে। তো আপনাদের কাছে কি কোনো সলা পরামর্শ করছে যে কিভাবে তাদের কর্মসূচি, কি কি কর্মসূচি তারা নিচ্ছে? আবার আপনাকে বলি যে ডিপেন্ড করে ইউনূস সাহেব বাংলাদেশ থেকে আরো কত হাজার পাউন্ড তিনি পাচার করে এই উনার বন্ধু বান্ধবদের নিয়ে আমেরিকা যাচ্ছেন, এবং কত হাজার পাউন্ড উনার লবিদের পিছনে নিয়োগ করছেন। আমাদের মেয়র আমাদের যদি অত্যন্ত সুন্দর করে বলেছেন, এই বিলেতে মাননীয় প্রধানমন্ত্রী স্যার আমার উনাকে রিজেক্ট করেছেন। আমার বিশ্বাস এই আমেরিকান প্রবাসী বাঙালিরা তাকে প্রত্যাখ্যান করবেন, এবং ইউনাইটেড স্টেটসের জাতিসংঘের কর্মকর্তারাও তাকে ওই রকম আমলে নেবে না, কারণ তার কোনো লিগেল ভিত্তি নেই। তিনি একজন অবৈধ, অনির্বাচিত, অসাংবিধানিক। তাকে আমেরিকান রাষ্ট্রনায়করা অথবা জাতিসংঘের কর্মকর্তারা, জাতিসংঘের যারা বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন, তারা তাকে ওই রকম আমলে নেবেন না, কারণ তিনি একজন ইলিগেল রিজিমের প্রধান। তো আমার বিশ্বাস বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা গণতন্ত্রকামী, বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা হিউম্যানিটেরিয়ান, বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা চায় মানবিক। তারা চায় বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হোক, যেখানে সকল ইনক্লুসিভের মাধ্যমে, সকল দলে অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন হবে। এইরকম যদি কথা বলেন, তাহলে ইউনূস হয়তো জাতিসংঘে কিছু কথা বলতে পারবেন, কিন্তু ইলিগেল রিজিমকে কখনো কোনোদিন কোনো জায়গায় প্রাধান্য দেওয়া হয় না, এবং আমার বিশ্বাস এই জাতিসংঘ প্রাধান্য দেওয়া হবে না। জি, এমনিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তারা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে তাকে প্রতিহত করার জন্য, তার নিউ ইয়র্কে আগমন উপলক্ষে। আনোয়ারুজ্জামান চৌধুরী, আপনার এই বিষয়ে কোনো পরামর্শ আছে কিনা, কিংবা জি যে আপনি একটা কথা বলেছেন যে ফারুক ভাই, এটা হয়তো আমি আপনাদেরকে আনোয়ার, আমি আপনাকে এবং আপনার অনলাইনে যারা দেখছেন সবার কাছ থেকে আমি একটু বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী ফিরবেন বাংলাদেশের মানুষকে নিয়ে। জি, আচ্ছা, ওনার চার্জ মানে জি জি না বিষয় শুনতে পাই না। ঠিক আছে, আমরা শুনতে পাই না। আপনি ভালো থাকুন। অনেক ধন্যবাদ আমাকে আজকে সময় দেওয়ার জন্য। জি, আনোয়ারুজ্জামান চৌধুরী, আমারও শেষ করার সময় হয়ে গেছে। যে আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জন্য আপনাদের কোনো সলা পরামর্শ আছে কিনা? হ্যাঁ, আমাদের সাথে ওনাদের কানেক্ট, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুলতান আপা। আমাদের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি যিনি সিদ্দিকুর রহমান সাহেব, প্রফেসর সিদ্দিকুর রহমান এবং আব্দুল সামাদ সাহেব, তাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথে রেগুলার যোগাযোগ হচ্ছে। আমাদের এমদাদ চৌধুরী অনেকেই ফোন করছেন, কথা বলছেন, আমরাও কথা বলছি। আমরা অবশ্যই সমস্ত ইউরোপ থেকে সাপোর্ট যাবে, আমরাও এখান থেকে আমাদের টিম যাবে। আমরা আশা করছি, এখনো ডিসাইড হয় না কারা যাবে, এবং আমরা এখান থেকে, আপনি জানেন যে এখন ডিজিটাল যুগ, এখন অনলাইনে আমরা কাজ করছি, বিশ্বের সব জায়গা থেকে কাজ চলছে। এবং একটি বক্তব্য যেটা হলো যে লন্ডনে যখন উনি লাস্ট টাইম আসলেন, আপনি দেখেছেন এখানেও প্রতিরোধ গড়ে তুলেছিল উনি, মানে হোটেল থেকেও বাইরে পারেন নাই প্রবাসী বাঙালিরা। আমরা আশা করি এবারও যুক্তরাষ্ট্রে, ওয়াশিংটনে এটা হবে, নিউ ইয়র্কে হবে, এবং ভালোভাবেই হবে বলে আমরা আশা প্রকাশ করি। জি, এমনিতে এর বাইরে ধরেন দলীয় কর্মীদের সঙ্গে আপনারা যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন, আপনাদের সঙ্গে দলের তৃণমূলের কেমন সংযোগ হচ্ছে, কি ধরনের হ্যাঁ, আমাদের তৃণমূলের কর্মীদের সাথেই বেশি যোগাযোগ। আমরা এখন অনলাইনে, আমরা গ্রুপে কথা বলি, ফোনে কথা বলি, কারণ হলো সব জায়গায় বাংলাদেশ, এখানে আমেরিকায়, এখন আমরা ঘন কথা বলবো যে যাতে আমরা সুসংগঠিত হতে পারি। এবং সবাই হচ্ছে, কিন্তু আমাদের সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা কাজ করছেন। আওয়ামী লীগের মেইন সংগঠন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং স্টেট আওয়ামী লীগ,
তারপরে আরো যারা যে বিভিন্ন কমিটি আছে বিভিন্ন শহরে, আপনার বিভিন্ন স্টেটে কমিটি আছে, আপনি জানেন যে আওয়ামী লীগ কিন্তু যুক্তরাষ্ট্রে অনেক শক্তিশালী, কিন্তু তারা কিন্তু তবে একটু যেহেতু বিশাল দেশ, বিভিন্ন লং ফ্লাইট করতে হয় বিভিন্ন জায়গায় করে জনগণের অধিকার, উন্নয়ন, ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করে চলে অনাচার, দুর্নীতি, লুটপাট। এর এ পিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। রাজনীতির এপিঠ ওপিঠ নিয়ে আইবিটিভি যুক্তরাষ্ট্র স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে আমার অতিথি আছেন দুজন সম্মানিত অতিথি আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর আব্দুল মুক্ত সাহেব। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে রাজনীতির এপিঠোপিটের আজকের আয়োজনে। আমি শুরু করি ডাকসুর পরে জাকসু নির্বাচনের ফলাফল অবশেষে এসেছে এবং সেই ফলাফলটা নিয়ে কথা বলতে চাই একটু, কিন্তু তার আগে এই যে অবশেষে আসলো এটা নিয়ে একটু জনাব আমি আজ আপনার সাথে কথা বলতে চাই যে 68% মতো ভোট পড়েছে জাকসু নির্বাচনে, সেখানে 7,500 থেকে 8,000 ভোটার বা শিক্ষার্থী ভোট দিয়েছেন। এই ভোট নিতে 46 ঘন্টার মতো সময় বা তার চেয়ে একটু বেশি সময় লেগেছে এবং আজকেই প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, তিনি বলছিলেন যে দুপুরের দিকে বলছিলেন যে বেশ কয়েকজন শিক্ষক বেশ অসুস্থ হয়ে পড়েছেন, আর একজন শিক্ষক তো মারাই গেলেন এই ভোট গণনার প্রক্রিয়ার বিষয়। মানে এত জটিল বিষয়, শিক্ষক মারা যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন, এত দীর্ঘ সময় লাগছে। জনাব এম এ আজিজ, এই প্রক্রিয়াটা কেমন হলো? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ ম্যানেজমেন্ট ফেইলিওর, পরিকল্পনার অভাব। আগে তারা যে একটা মেশিন, গণনা মেশিন আনার কথা ছিল, আমি দেখলাম যে ছাত্র দলের প্যানেলের পক্ষ থেকে অভিযোগ করা হলো সেটা জামাতের পক্ষে কেন, আবার শিবিরের প্যানেল থেকে বলা হলো যে তার ছবি তারেক রহমানের সাথে আছে, বেগম জিয়ার সাথে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে তা হাতে গুনবে। বলেন, এত ভোট, এটা কি হাতে গোনা সম্ভব? এবং শেষ পর্যন্ত আমার মনে হয় মানসিক প্রেসারে একটা শিক্ষক মারাও গেছে। এটা একটা ঐতিহাসিক, বাংলাদেশে এরকম ঘটনা ঘটেনি। তার চেয়ে বড় কথা যে ফলটা আসলো, আগে করে একটা ধারণা করা হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসুর চাইতে একটা ব্যতিক্রমের ফল হলেও হতে পারে, কিন্তু সেখানে দেখা গেল যে ছাত্র দলের কোনো জায়গা নেই। অর্থাৎ এটাতে মনে হচ্ছে যে ইনস্টিটিউশন গুলো, ধরেন আজকেই আমার দুই আপন ভাস্তি, সে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক দুইজনে, ছাত্র দুইজনে, তারা ভোট দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম তোমরা কাকে ভোট দিয়েছে? শিবিরকে দিয়েছে। কেন? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ফ্লোরে ঠান্ডা পানি গরম পানি দিয়েছে এবং তারা সবসময়, আমি কারণগুলো জানার চেষ্টা করলাম যে তারা খুব আন্তরিক ভাবে কথা বলে এবং ছাত্র দলের ছেলেদেরকে দেখলেই মনে হয় যে গণরুম, গেস্ট রুম, টর্চার সেল এগুলো হবে। এই জন্য একটা মানুষের ভিতরে, সব বন্ধুদের ভিতরে একটাই হলো যে ছাত্র দল যদি যেতে তাহলে কিন্তু আপনার সেই এগ্রিকালচারে ইউনিভার্সিটি ফেরত যেতে পারে। এটা একটা আতঙ্ক। দুই হচ্ছে যে ছাত্র শিবিরের এবং জামাত মিলে যে পরিকল্পনা এবং কৌশল নিয়েছে, এই কৌশলের কাছে ছাত্র দল হেরে গেছে। কারণটা আপনি দেখেন যে আমিও টকশোতে এসেছি, আমি মিড ক্যারিয়ারের বিএনপির নেতাদেরকে পেয়েছি ইলেকশনের আগে। তখন আমি বললাম যে দেখেন, আপনাদের ছাত্র দল 17 বছর হলে নাই, হ্যাঁ, কারণ পরবর্তীতে আপনারা 6টা হলে কমিটি ঘোষণা করলেন, তখনও কিন্তু তাদের ঢুকতে দেওয়া হলো না যে হলে রাজনীতি থাকবে না। এবং সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এনসিপির নাম করে শিবির কিন্তু তাদের ধাওয়া দিচ্ছে, তাদের এই হলে কমিটি করতে দেয়নি। অর্থাৎ আমি বলবো যে এটা ভিতরে ভিতরে তারা অনেকটা মিশনারি ওয়ার্কের মতো। আপনি দেখেছেন ভিপি যিনি নির্বাচিত হয়েছেন শিবির থেকে, তিনি বলেছেন যে আমি যার বড় ভাই থাকবো, যার ছোট ভাই থাকবো, হলের ভিতরে যে কোনো কারোর সমস্যা হলে আমরা দেখবো, এমনকি পারিবারিক সমস্যা হলেও দেখবো, এটাই বলছে। সুতরাং তাদের এটা পলিটিক্স। আর একটা হলো আপনার যে ভিপি হলো, সে তো আসলে ছাত্রলীগের ছিল আন্দোলনের সময়, সে তো হেলমেট বাহিনী ছিল, অর্থাৎ তাকে বলা হচ্ছে গুপ্ত শিবির। যখন 5ই আগস্টের পরিবর্তন হলো, যখন ভিসি সাহেব সবার মিটিং ডাকলো যে ইলেকশন করা যায় কিনা, হঠাৎ করে এই ভিপি বললো যে আমি ঢাকা ইউনিভার্সিটির শিবির প্রেসিডেন্ট। তখন আত্মপ্রকাশ হলো, অথচ সে ছাত্রলীগের সাথে আত্মীকরণ হয়েছিল এবং ছাত্রলীগ হিসাবেই ছিল সে, এবং ছাত্রলীগ হিসাবে কতজনের অত্যাচার নিপীড়ন করছে আমাদের জানা নেই। তো যাই হোক, মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে
ছাত্র জনাব দলের মিয়াজি, একটু পরিকল্পনা এই প্রশ্নটা কি একটু আপনি করবো যে তাহলে ছাত্রলীগ হিসেবে কতজনকে নির্যাতন করেছে, বা সেই প্রশ্নটি যখন আসছে, আর ছাত্র শিবির হিসেবে আন্তরিকভাবে কথা বলেছে, ছাত্র শিবির হিসেবে পানির ফিল্টার দিয়েছে, এই মানে রূপ বদলানোর কোনো ব্যাপার আছে মনে হচ্ছে? না, রূপ বদলানো তো আছে, সিচুয়েশন বুঝে। ধরেন তখনকার সময়ে একটা ব্যাখ্যা একজন দিয়েছে, তখন আত্মরক্ষার্থে তারা ওইটা করছে, ছাত্রলীগের ভিতরে অনুপ্রবেশ করে থেকেছে এবং ছাত্রলীগের মতোই আচরণ করেছে। এখন তারা যখন নির্বাচনে গেছে, তারা যেহেতু হলের ভিতরে ছিল, ছাত্র দল কিন্তু হলের ভিতরে ছিল না, হলের বাইরে। 17 বছর 111 সহ এই 17 বছর কিন্তু ছাত্র দল ঢুকতে পারে নাই। তো ছাত্র দলের সাথে ওখানকার রেগুলার ছাত্রদের তেমন সম্পর্ক নাই। আর বাইরে 50% বাইরে ছাত্ররা থাকে, তারা তো হলেও থাকে না, কিন্তু যারা হলে থাকে তাদের সাথে আলাপ আলোচনা করেই কিন্তু সিদ্ধান্ত নেয়। কারণ সারা ঢাকা শহরে হলে সিটে ছড়ে ছিটে আছে, কিভাবে হবে? তারপরে ধরেন এই বিভিন্ন পরীক্ষার সময় কোচিং সেন্টার, নানান রকম চিকিৎসা সেন্টার, অ্যাম্বুলেন্স, নানান রকম মিশনারি সার্ভিস দেওয়া হয়। এখানে পলিটিক্সটা করাই হয় মিশনারি ওয়ার্কের ভিতরে। এবং আমি দেখছি, আমি তো ইউনিভার্সিটিতে ধরেন 71-এ ফার্স্ট ব্যাচ, আমি ইউনিভার্সিটি, তখন আমি তো দেখেছি, তখন ছাত্র সংঘ ছিল, ছাত্র সংঘ তো আমাকে নানান রকম সহযোগিতার হাত বাড়িয়ে তো তাহলে তো ভালো, হয়তো আমি বেশ ভালো, এরকম ভালো ভালো কাজ যদি করে তাহলে তো খুব ভালোই লাগে শুনতে। আমি আপনার কাছে আবারও আসবো, আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করলেন সেটি সহ আমি যে প্রশ্নটি দিয়ে শুরু করলাম, ডাক্তার আব্দুল লতিফ সাহেব, আপনার কাছে সেই প্রশ্নে আপনি এই যে একইভাবে জিজ্ঞাসা করি, ভোট প্রক্রিয়াটা এত যে জটিল মনে হলো, এত কষ্টসাধ্য, এত সময় সাপেক্ষ হলো, জাকসুর কথা বলছি, সেটি নিয়ে আপনার মূল্যায়ন, এবং ডাকসুর পরে জাকসুতেও যা দেখলাম ফলাফলে, যদিও ছাত্রদল বর্জন করেছিল একদম শেষের দিকে, ভোট গণনা শেষের, মানে ভোট গ্রহণের একদম শেষের দিকে, এই ফলাফলেও মানে আপনার কি মনে হচ্ছে, ফলাফল কোথাও নেই ছাত্রদল? ছাত্রদল কোথাও নেই, এটা নিয়ে এত উদ্বিগ্ন হবার কি আছে? আরো অনেক দলও তো নাই, তো ছাত্র দলও নাই, হেরে গিয়েছে, জিততে পারে নাই। কিন্তু নাই মানে যে তারা একদম ভোট পায় নাই, ব্যাপারটা তা না। এম এ আজিজ ভাই ঠিকই বলেছেন যে দীর্ঘ সময় ধরে ছাত্র দলের বিরুদ্ধেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সরকার ব্যস্ত ছিল। ছাত্র দলের লোকজনকে নিগৃহীত করেছে, তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই, অনেককে পরীক্ষা দিতে দেয় নাই, নানান ভাবে তাদের ছাত্র জীবন এবং রাজনৈতিক জীবনকে বিঘ্নিত করেছে। কেননা আওয়ামী লীগের মধ্যে একটা অত্যন্ত দৃঢ় আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে তারা জামাত শিবিরকে শেষ করে দিয়েছে এবং ছাত্র দলকে শেষ করে তারা একা একা থাকবে। তো এই ঘটনা ঘটাতে গেলে যেটা ঘটে সেটা হচ্ছে শেষ পর্যন্ত যে একা বাঁচার কথা চিন্তা করে সে আসলে বাঁচতে পারে না, তারই প্রথম ধ্বংস হয়। তো ছাত্রলীগের ধ্বংস হয়েছে, আমরা দেখতে পেয়েছি যে ছাত্রলীগ কিভাবে পলায়িত, লুক্কায়িত, বিকৃত, নিগৃহীত হয়েছে। এখন এই অবস্থার পরে ঘটনাটা কি ঘটেছে? ছাত্রলীগের মধ্যেই ছাত্র শিবির লুকিয়েছিল এবং ছাত্র শিবির সেটা স্বীকারও হচ্ছে। বিভিন্ন জায়গাতে ছাত্র শিবিরের নেতারা ছাত্রলীগ পরিচয়, ছাত্রলীগের হয়ে ছাত্রলীগের সকল কুকর্মে সহায়তা করে তারপর বের হয়ে এসে বলেছিলেন যে তারা বাঁচার জন্য, সার্ভাইভালের জন্য এটা করেছে। কিন্তু ছাত্রদল সেটা করে নাই, ছাত্রদল তাদের নিজের রাজনীতিতে ছিল। কিন্তু ঘটনা যেটা ঘটেছে, ছাত্রদল দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসে থাকতে না পারার কারণে তাদের যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে ছেলে মেয়েদের সঙ্গে, এইটা তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। দ্বিতীয় হচ্ছে ছাত্রদলের সাংগঠনিক শক্তিও আমি মনে করি যে নতুন ভাবে গোছানো প্রয়োজন। এই জন্য যে ছাত্রদলের যারা নেতৃত্ব দেন, কেন্দ্রীয় নেতৃত্ব এবং যেসব রাজনৈতিক নেতা তাদের অভিভাবক হিসেবে কাজ করেন, তারা দীর্ঘদিন ধরে আসলে ছাত্র রাজনীতির যে একটা চেহারা বদলে যাচ্ছিল সেটাকে অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। তৃতীয় যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি বলবো যে প্রশাসনের এক ধরনের পক্ষপাত ছিল। প্রশাসন কিন্তু নানাভাবে ছাত্রদল এবং ছাত্রলীগ বাদ দিয়ে অন্যদেরকে এক ধরনের যে সহায়তা করেছেন, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো কেউ কেউ প্রতিবাদ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও কেউ কেউ প্রতিবাদ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলেও কি এই পক্ষপাত না থাকলেও কি ছাত্র শিবির জিততো না? জিততো, কারণ তারা তো আসলে অনেক বেশি ভোট পেয়েছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন, ছাত্রলীগের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত থাকা একটি ছেলে অল্প কিছুদিন আগে ছাত্রলীগ ত্যাগ করে ভিপি হয়ে গিয়েছে। তার মানে ছাত্রলীগ যদি আসলে রাজনীতি করতে পারতো, এখন ভোটের জন্য দাঁড়াতে পারতো, হয়তো ছাত্রলীগও ভালো ফলাফল করে ফেলতে পারতো। আমি মনে করি যে বাংলাদেশে যে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়গুলিকে যে রাজনীতিহীন ভাবে রেখে দেওয়া হয়েছিল, বিশ্ববিদ্যালয় নির্বাচন না দিয়ে যে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ধরনের রাজনীতিবিহীন ছাত্র রাজনীতি তৈরি করা হয়েছিল, এইটা হচ্ছে তার কুপ্রভাব। আওয়ামী লীগ এইসব দায় দায়িত্ব কোনোভাবে এড়াতে পারবে না। আজকে যে প্রবল ভাবে এই অসুখগুলি প্রকাশিত হচ্ছে, নানান ধরনের অ্যানোম্যালি বা স্বাভাবিকতার বিরুদ্ধে এক ধরনের ঘটনা তৈরি হচ্ছে, মানুষের এক্সপেকটেশন বা প্রত্যাশার বাইরে যে ফলাফল তৈরি হচ্ছে, এটার জন্য যারা জিতেছেন তাদেরকে আমরা কোনোভাবেই কৃতিত্ব না দিয়ে থাকতে পারি না। আমি মনে করি
শিবির পন্থী যারা জিতেছেন তাদেরকে ধন্যবাদ জানানো উচিত, অভিনন্দন জানানো উচিত যে তারা রাজনীতি করেছেন, তাদের রাজনীতি সফল হয়েছে। কিন্তু আপনি আমাকে বলেন ক্ষমতায় 16-17 বছর থেকে নিজের শত্রুদেরকে নিজের জঠরে প্রতিপালন করে শত্রু নিধনের নামে প্রকৃত অর্থে যারা সেন্ট্রিস্ট বা লিবারাল পলিটিক্স করেন তাদেরকে বিদায় করে দিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত বিরাট 2টা রসগোল্লা বলেন, হাট্টিমাটিম ডিম বলেন অথবা মুরগির ডিম বলেন, যেটা অর্জন করলেন, যে ডিম্ব প্রসব করলেন, এই অশ্বডিম্বটি তারা প্রসব করার ব্যবস্থা করে রেখে গিয়েছেন এই বিশ্ববিদ্যালয়গুলিতে। এবং দেখেন, ছাত্র রাজনীতিহীনতার কারণে ছাত্ররা বুঝতে পারে না এখন যে কাকে সে ভোট দিবে। সে পানির মেশিনকে ভোট দেয়, ঠান্ডা পানি গরম পানিকে সে ভোট দেয়। সে মনে করে ঠান্ডা পানি গরম পানি হচ্ছে তার জন্য ভবিষ্যতে ছাত্র নেতৃত্ব তৈরি করার জন্য প্রয়োজনীয়। ধরেন এখন যদি কেউ বিনামূল্যে তাদেরকে 6 মাস খাওয়াতো বিরিয়ানি, আমার ধারণা ভোট সে পেয়ে যেত। অথবা ধরেন কেউ যদি চকি, বালিশ, কাঁথা, কম্বল এগুলা কিনে দিত, তাহলেও সে ভোট পেয়ে যেত। তার মানে আমাদের রাজনীতি কোথায় গিয়ে ঠেকেছে? আপনার কোনো রাজনৈতিক বিশ্বাস, কনভিকশন, রাজনৈতিক কোনো পক্ষপাত কিচ্ছু নাই। ঠান্ডা পানি আর গরম পানির বদলে আপনি ভোট দেন। আর ঠান্ডা পানি আর গরম পানির মেশিনটা টাকাটা থেকে এসেছিল? কোন সে দল এত আয় করে যেটা ঠান্ডা পানি গরম পানির মেশিন কিনে দিতে পারে? এটাও তো জিজ্ঞেস করতে হবে। কিংবা তারা যে পারিবারিক দায় দায়িত্ব নিয়ে নেবেন এই কথা বলেছেন, যে দরকার হলে পরিবারের সমস্যার সমাধান করে দিবে। এই যে পয়সা বা এই যে টাকার যে একটা উৎস, এই টাকাটা কোত্থেকে আসে? তারা কি করেন আসলে? তারা তো চাঁদাবাজি করেন না, কারণ তারা এটা বলেছেন যে তারা কোনো চাঁদাবাজি করেন না, বাকিতে খান না, অনৈতিক কার্যক্রম করেন না। তাহলে এত টাকা কোত্থেকে আসে যে তারা সকল হলে ঠান্ডা পানি গরম পানি দিতে পেরেছে সকল ফ্লোরে ফ্লোরে? এইটা আসলে জানতে চাবো যে ঠান্ডা পানি গরম পানি মেশিনের দাম কিন্তু কমপক্ষে 12,000 টাকা, যদি সবচেয়ে খারাপটা হবে। আর সবচেয়ে ভালোটা বা মোটামুটি কাজেরটা দিতে গেলে, টিকবে এরকম দিতে গেলে 18 থেকে 20,000 টাকা, তাই না? এটা হচ্ছে আরেকটা। দ্বিতীয় হচ্ছে ঠান্ডা পানি গরম পানি মেশিনে যে বিদ্যুৎ খরচ হবে, বিশ্ববিদ্যালয় কি অতিরিক্ত বিদ্যুৎটি খরচ করার পারমিশন দিয়েছে? তাহলে কি বিশ্ববিদ্যালয়ের রুমে রুমে হিটার বসিয়ে রান্না করা যাবে নিজের ইচ্ছা মতো? কিংবা মাইক্রোওয়েভ ওভেন রাখা যাবে, ফ্রিজ রাখা যাবে, টিভি রাখা যাবে, এগুলো যাবে? তাহলে ঠান্ডা পানি গরম পানির মেশিনটা কি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা বসিয়েছিল কিনা, এটাও জিজ্ঞেস করতে হবে। আমরা এই জিনিসগুলি কখনো জিজ্ঞেস করি না, যে আসলে কি এইসব ব্যাপারে কর্তৃপক্ষের এক ধরনের সায় আছে? তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করে? ঠান্ডা পানি গরম পানির মেশিন কিনে দেওয়ার ক্ষমতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাই? তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে তাহলে হারপিক কেনার ক্ষমতা নাই? কালকে সবাই হারপিক কিনে দিই, তাই না? মজুমদার আসলে হারপিক নেই। তা আমার কথাগুলো শুনতে আপনাদের ভালো লাগবে না, কিন্তু ঘটনা আসলে এইরকম। কর্তৃপক্ষের এবং প্রধান যে রাজনৈতিক দল দেশটি শাসন করেছিল গত 16 বছর ধরে, এদের কুরাজনীতি, অপরাজনীতি এবং রাজনীতি বিবর্জিত একটি সমাজ তৈরি করে স্বৈরতান্ত্রিক আদেশ নির্দেশে ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়া, এই যে গণরুম, এটা তো পোস্ট ট্রমাটিক স্ট্রেস। মানে গণরুম করেছিল কে? ছাত্রলীগ। এখন সবাই মনে করছে যে ছাত্রলীগ, ছাত্রদল সহ রাজনৈতিক কোন দল আসলেই তারা গণরুম করবে, এবং তারা শিবিরকে রাজনৈতিক দল মনে করছে না, তারা সমাজসেবী সংগঠন বলে মনে তারা তো করছে। আসলে ভিন্ন প্যানেল থেকে দাঁড়িয়েছে, প্যানেলের নামটাও তো শিবির না, এটাও একটা ব্যাপার। শিবির তারা দেয় নেই, ঠিক আছে, দিল না, কিন্তু লোকে এটা চিনে না তাদেরকে, তারা কোন দল বা কি। প্যানেলের নাম বদল করে দিলে তো হয়ে গেল। কিন্তু দেখেন, তারা শিবিরকে মনে করছে সমাজসেবী সংস্থা, মানে পরোপকারী একটি সংস্থা। তাদের কি রাজনীতি নাই? তারা কি কোনো রাজনৈতিক দলের লেজ না? অবশ্যই তারা রাজনৈতিক দলের লেজ। কিন্তু দেখেন, সামান্য পানির মেশিন বা এইসব দিলে টিলে পরে ছেলেমেয়েরা ভুলে যাচ্ছে আসলে ছেলে মেয়েদের মধ্যে ডিপলিটিসাইজেশন হয়ে গিয়েছে। তারা রাজনীতি কি জিনিস তারা জানে না। তারা আজকে সকালে কিন্তু ডিম ভাজি দেয় ভালো করে 1 প্লেট খিচুড়ির সাথে, তারা ওইটাকে মনে করছে যে উনি তো অনেক উপকারী, আমাকে ডিম ভাজার খিচুড়ি দিয়েছে। এই জায়গা থেকে ছাত্রদেরকে রাজনীতিকে বের করে আনতে বিরাট কষ্ট। কিন্তু ডাক্তার তুষার, এটা কি আসলে তারা এই বিষয়টাকে দেখছে যে তাকে ফিল্টার দিয়েছে বা তাকে কি সহায়তা করলো সেটি দেখে তাদের এই অ্যাপ্রোচটা, যে তারা আন্তরিক, তারা মানে সাহায্য করার মনোভাব পোষণ করে, তারা বিনয়ী ভাবে কথা বলে, আসলে অ্যাপ্রোচটা দেখছে নাকি যিনি বিষয়বস্তুটা দেখছে? ছাত্রনেতাদের কাজ আসলে কি? ছাত্রনেতাদের কাজ হচ্ছে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা। অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে ছাত্রনেতারা একটা লিয়াজও মেনটেন করবেন। তারা এক ধরনের কালেকটিভ বার্গেনিং এজেন্ট, সিবিএ। তারা হলের সমস্যা গিয়ে বলবেন প্রভোস্টকে, তারা হলের সমস্যা গিয়ে বলবেন হাউস টিচারকে, তারা বিসি রেজিস্টার বিল্ডিং এ গিয়ে তারা জানাবেন তাদের অসুবিধার কথা। তারা নিজের পয়সা দিয়ে হল ঠিক করবেন, নিজের পয়সা দিয়ে ঠান্ডা পানি গরম পানি কিনে দেবেন, এইটা কি তাদের কাজ নাকি? তাহলে তো তারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়ে নিলেই পারে। যত বাতি ফিউজ হবে তারা লাগাবেন, যত চকি ভাঙবে তারা দিয়ে দিবেন, তাই না? এই যে দান প্রেরকের রাজনীতি, এটা থেকে তো এটা তো ছাত্র রাজনীতি না। আপনি আপনার সমতীর্থ বা সতীর্থ যারা যারা একই সঙ্গে পড়াশোনা করতে এসেছেন জাহাঙ্গীরনগরে, আপনার মতো পরিবার থেকে এসেছেন, হঠাৎ আপনারা তাদেরকে এই যে বিভিন্ন ধরনের সুবিধাদি নিজের দলের উদ্যোগে করে দিতে শুরু করেছেন। এইটা করার কাজ তাদের না, এটা করার কাজ সমাজসেবী সংগঠনের, যেটা হচ্ছে মনে করেন রোটারি, লিও, লায়ন্স, এদের। তো ঠিক আছে, ভালো কথা, ছাত্র নেতারাও এই দায়িত্বটা নিয়েছেন, তারা সমাজ সেবা করছেন, খুবই ভালো কথা, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরাই ছাত্র রাজনীতির কর্ণধার হবেন, এটা যদি হয় তাহলে কালকে কিন্তু ধরেন এনজিও ভিত্তিক একটি রাজনৈতিক
সংঘ তৈরি করলে ছাত্র রাজনীতির ভিতরে, ধরেন বাংলাদেশের যারা বৃহৎ এনজিও আছে তারা মনে করেন ঠিক করলো যে আমরা কিছু ছাত্র নেতা তৈরি করি, এবং তারা আরো ভালো পানির মেশিন, বিশুদ্ধ পানির মেশিন, টয়লেটে হাই কমোড, তারপরে ধরেন জানালার পর্দা, তারপরে ধরেন বিছানা বালিশ তোষক, তারপরে ধরেন ক্যান্টিনে ভালো খাবারের ব্যবস্থা, ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশন দিয়ে দিল। তো তাহলে কি ভোট পাবে ওরা? এইভাবে যদি ভোট আদান প্রদান হয় তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতি বিনষ্ট হয়েছে। এখানে রাজনৈতিক কোনো বিশ্বাস বা রাজনৈতিক কনভিকশন থেকে ভোট আদান প্রদান হচ্ছে না। হ্যাঁ, মনে করেন আপনি শাহীন চৌধুরী, আপনাকে আমি একটা গিফট পাঠালাম, আপনি আমার পক্ষে চলে আসলেন, ব্যাপারটা এরকম হয়ে গেল না? আচ্ছা, এটি খুবই একটা মানে গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলেছেন। আমি এই পয়েন্টটিতে আসবো। আমি এটির সাথে সাথে জানাবি আমি আজিজকেও মানে এই বিষয়টি মাথায় রেখে এই প্রশ্নটা করছি যে আপনিও বলছিলেন যে ছাত্র দল শুনলে সেই গণরুম, চাঁদাবাজি, ওই বিষয়গুলো মানে জাতীয় রাজনীতির ক্ষেত্রেও কি একটু যোগ করে বলবেন আপনি যে জাতীয় রাজনীতিতে ভোট দেওয়ার ক্ষেত্রেও কি মানুষের এই বিষয়গুলো মনে আসবে যে ছাত্র দল বা যুব দল বা বিএনপি যখন আসে তখন এই চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ইত্যাদি বিষয়গুলোর কথা মনে পড়ে যায়। অন্যদিকে জামাতে ইসলাম, তাদের কথা, তাদের জন্য আবার কি মনে পড়ে? এই বিষয়গুলো কি জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে? যেই মনস্তত্ত্বটা আসলে জাকসুতে কাজ করবে এই মনস্তত্ত্ব। এখন আপনাকে এভাবে দেখতে হবে যে জামাত ইসলাম শিবির মানে একটা এনজিও প্যাটার্নের রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল। আপনি সেখানে অ্যাম্বুলেন্স আর পাবেন, আপনার সমস্যা পেলে পাবেন। অর্থাৎ যদি আপনি জামাত বা শিবির হন, তাদের সদস্য হন, আপনি যে কোনো সময়ে তাদেরকে পাবেন। এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন বা এনজিও সংগঠনের মধ্যে ধরে নেন, এবং তাদের প্রচুর ফান্ড আছে, বিভিন্ন প্রসেস থেকে তাদের ফান্ড আসে। এমনকি ধরেন তাদের নিয়ন্ত্রিত যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের কাছে কিন্তু মাসরা নেন, যারা নেন। হ্যাঁ, তো এটা কিন্তু আমি যেটা বলার চেষ্টা করেছি, এটা কিন্তু ডিসপলিসাইজড হয়ে যাচ্ছে। অর্থাৎ ছাত্ররা কিন্তু পলিটিক দেখছে না। আমরা তো গণতন্ত্র চাই, দেশের মানবিক বাংলাদেশ চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। এটা কিন্তু এখানে নাই। এখানে হচ্ছে মানবিকতাটা প্রধান। অর্থাৎ আপনাকে আমি সাহায্য করলে আপনি আপনার ভোট দেবেন, আপনাকে সব সাহায্য করার বিষয়টা তাদের কাছে আছে, সব অস্ত্র এইগুলো দেওয়া হচ্ছে। অর্থাৎ সামাজিক কাজ। আমার বক্তব্য হচ্ছে রাজনীতিতে তো গণতান্ত্রিক রাজনীতি তো গুপ্ত রাজনীতি দিয়ে হয় না। সুতরাং আমাদের দেশে এখন প্রয়োজন একটা আইন করা যে গুপ্ত রাজনীতি চলবে কি চলবে না, গুপ্ত রাজনীতি কি গণতান্ত্রিক রাজনীতিকে প্রমোট করে কিনা। যদি গুপ্ত রাজনীতি গ্রহণ করে তাহলে আন্ডারগ্রাউন্ডে যান। রাজনীতি না করে আসলে উপায় কি? ধরুন যখন ছাত্রলীগ ক্যাম্পাসে দাপিয়ে বেরিয়েছে তখন তো আসলে শিবিরের রাজনীতি করার কোনো সুযোগও ছিল না, তো গুপ্ত না করবে। বা যদি বলি এখন ছাত্রলীগ তো একদম মানে উধাও হয়ে যায় নাই, তারা এখন কি করবে? গুপ্ত রাজনীতি তো কোনোভাবে তো রাজনীতি থাকতে হলে তো জি না, এই দুটো বলছে সাধারণ ব্যবস্থা পরিবর্তন আনতে হবে। কারণ এইটা পরিস্থিতিটা তৈরি হয়েছে কারণ রাজনৈতিক দলগুলির ছাত্র সংগঠনগুলির লেজিসলেটি করে। আপনি আগে দেখেন ছাত্রলীগ এবং ছাত্র দল, এই যে 17 বছর ছাত্র দল ক্যাপাসিটি ছিল না, সবসময় কিন্তু চেষ্টা করতে বল প্রয়োগ করে ছাত্রলীগকে আপনার করা, নিয়ন্ত্রণ করা পারে নাই। ঠিক ওইটাই কিন্তু ইলেকশনের সময় আসছে, ওইটাই খেয়ে গেছে, মানে সবার কাছে মাথার ভিতরে ঢুকে পড়ছে। হায় হায়, যদি ছাত্রলীগ পড়ে, ছাত্রলীগের আপনার বল প্রয়োগ করে, ছাত্র দলও বল প্রয়োগ করে। সুতরাং ছাত্রলীগের পরিবর্তে যদি ছাত্র দলও ক্ষমতায় আসে তাহলে তারাও তো সেই গেস্টরুম, গণরুম, শক্তি প্রয়োগ এগুলি করতে পারে। এটা একটা বড় ধরনের। আর 2 নম্বর হচ্ছে যে সব ছাত্রদেরকে কিন্তু বেনিফিট দেওয়া হয়েছে, যার যেটা প্রয়োজন। পড়াশোনা দরকার, কোচিং সেন্টারে যান, বেতন নাই, পয়সাটা দিয়ে দিল। আপনি গরম পানি নাই, দিল। ঠান্ডা পানি নাই, দিল। আপনি অসুস্থ হলেন, অ্যাম্বুলেন্স হলো, দরকার দিল, হসপিটালে দিল। হসপিটাল, তাদের হসপিটাল আছে, প্রয়োজনে চিকিৎসা দিল, সবই দিল। অর্থাৎ একটা মানুষকে মানে রীতিমতো নিজস্ব করে দেওয়া, এটা একটা এনজিও প্যাটার্নটা। এটা কিন্তু আমি বলবো এটা বিরাজনীতিকরণ। তো এই ধরনের রাজনীতি চলবে কিনা এদেশে আইন হওয়া উচিত এবং সিদ্ধান্ত হওয়া উচিত। গুপ্ত রাজনীতি কোথায় জানাবে মেয়াজিজ? মানুষ যদি উপকৃত হয়, সেবা লাগলে সেবা পায়, ক্ষুধা লাগলে খাবার পায়, বা গরম পানি ঠান্ডা পানি পায়, বা যাবতীয় যেটি কথা ডাক্তার তুষার বলছেন, যদি এই বিষয়গুলো সব পেয়ে যায় তাহলে তার সমস্যা কি? তাহলে সমাজ সেবা যত প্রতিষ্ঠান আছে, সমাজ সেবা অধিদপ্তরটাকে বন্ধ করে দেন। তারপরে যত এনজিও আছে, যত সমাজসেবী প্রতিষ্ঠান আছে, সব বন্ধ করে দেন। তাদের দরকার নাই। রাজনৈতিক দলগুলো একে করুক, পলিটিক্স বাদ দিয়ে এটি করুক, সমস্যা কি? সমস্যা তো নাই। তো সুতরাং আপনার গণতন্ত্রের তো সংজ্ঞা আছে। গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, এগুলোকে বাইপাস করে আমি ব্যক্তি আপনাকে ভিন্ন অ্যাঙ্গেলে হেল্প করলাম,
এটা তো গণতান্ত্রিক রাজনীতিতে হয় না। তারা তো সুতরাং আপনাকে পলিটিক্সটা করবার সুযোগ পায় না, মানে আমি একটু জাস্ট আর্গুমেন্টের জায়গায় যাওয়ার চেষ্টা করছি যে তারা তো খুব বেশি রাজনীতি করবার সুযোগ পায় না, এখন না কেবল পেলো, তো তাদের দেখার না এখন না সময় আসে। ঠিক আছে, হ্যাঁ। আমি ঠিক আছে, তারা যে সুযোগ পায় নাই, ছাত্র দলও পায় নাই, ছাত্র শিবিরও পায় নাই, কিন্তু দুটো দলের ভিতরে পার্থক্য দেখেন, ছাত্ররা ক্যাম্পাসে, ছাত্র দল ক্যাম্পাসের বাইরে আছে, কিন্তু ছাত্র শিবির হলেই ছিল, ক্যাম্পাসেই ছিল, কিন্তু আন্ডারগ্রাউন্ডে ছিল, অর্থাৎ ছাত্রলীগের ভিতরে ঢুকেছিল। আমার বক্তব্যটা এখানে যে আপনি যেটা বলছেন যে তারা চাপে ছিল, হ্যাঁ ছাত্র দল ছাত্র শিবির চাপে ছিল, এটা হওয়া উচিত ছিল না, গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হবে কেন? এই জন্যই তো সরকার পালায় গেছে বাধ্য হয়ে, সরকারকে তাড়াই দিয়েছে তো ছাত্ররা। আরেকটা দেখেন, খেয়াল করে দেখেন, এই যে এনসিপির একটা প্যানেল ছিল, আপনি খেয়াল করে দেখেন, ছাত্র দলও নাই, অন্য কেউ নাই, খালি শিবির প্যানেল নিয়ে গেছে। আবার এনসিপি যে আমরা যে এত লম্পজম্প দেখি, এখন তো ভার্চুয়ালি যে ছাত্র দলদের 6টা হল কমিটি করলো, তারা বললো হলে রাজনীতি হবে না, এনসিপির নামে কিন্তু তাদের ধাওয়া দিয়ে, এটাও তো একটা গুপ্ত আক্রমণ এনসিপির নাম দিয়ে হয়েছে। হ্যাঁ, আমরা মনে করছি যে এনসিপির এখন যে আন্দোলন করছে, অভ্যুত্থান করছে, তাদের কতটা ছাত্র আছে, তারা তো তাদের কোনার ভিতরেই নেই, অর্থাৎ এনসিপি কিন্তু একদমই নিঃশেষ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আবার দেখেন, গুপ্ত রাজনীতি করে শিবির সামনে চলে আসছে, ছাত্রলীগ তো নিষিদ্ধ ঘোষণা করেছে, ছাত্র দল হলের বাইরে চলে গেছে। আপনি ছাত্র দলের আগের ক্যারেক্টারটা দেখেন, আগে কিন্তু ছাত্র দল অত্যন্ত শক্তিশালী ছিল, কারণ তখন ছাত্ররা ছাত্রদের নেতা নির্বাচিত করতো। এখন কিন্তু আপনার একজন, আমার একজন, অমকের একজন খাতির, অমকের খাতির মিলে একটা প্যানেল করে দেওয়া হলো, দেখা গেল যে তার ছেলে আছে, নাতি আছে, সেও নেতা, এরকম ভাব। তো ছাত্রদেরকে তো ছাত্র পলিটিক্স, শেখ হাসিনাও কিন্তু বলছিল যে এত বছর বয়সের উপরে ছাত্র রাজনীতি করতে পারবে না, একটা জিনিস কিন্তু দিয়েছিল, কিন্তু তাদেরকে ব্যবহার খারাপ করেছে, তাদেরকে হেলমেট পরেছে, নির্যাতন করেছে, এই জন্য কিন্তু ছাত্রলীগ আগে নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু আপনার ছাত্র শিবির কিন্তু কিছু করে নাই, কিন্তু ছাত্র শিবির ছাত্রলীগ হয়ে, ছাত্রলীগ যা করেছে তারা তাই করেছে, কিন্তু ভোটটা নিয়ে গেল কৌশল এবং নানান পরিকল্পনা করে ভোটটা নিয়ে গেল। এই প্রশ্নটা করছিলাম যেটা, সেটাই আবারও রেখে যাই, আসবো আপনার কাছে, যে তাহলে এইরকম কৌশল জাতীয় নির্বাচনেও নিশ্চয়ই তাদের কোনো না কোনো কৌশল আছে, এরকম কৌশল সেই নির্বাচনেও কার্যকর হবে কিনা, বা যেই বিষয়গুলো ভোটারদের মনস্তত্ত্বেও যেই বিষয়গুলো কাজ করেছে যার কারণে শিবির জয়ী হয়েছে, সেই মনস্তত্ত্বটা জাতীয় নির্বাচনেও কাজ করবে কিনা, এই প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাই, এবং এই প্রশ্নটা জনাব আব্দুল তুষার আপনার কাছেও। কিন্তু তার আগে একটু এটা শুনি, যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো নিয়ে কথা বলছি, যে দেখলাম আমরা শিবিরের জয় জয়কার, দুই ডাকসু জ্যাকসু দুখানেই দেখলাম জয় জয়কার, সামনে আসছে ডাকসু, সেখানেও হয়তো কি হয় জানি না, দেখা যাক। তো এটি আসলে শিবির মানে জামায়াত কি বার্তা দিল, কি বার্তা পেল, বিএনপি কি বার্তা দিল, কি বার্তা নিজেরা পেল, আর এনসিপি যাদের কথা জনাব এম এ আজিজ বলছেন নিঃশেষ হয়ে গেছে, তাদেরও আসলে কি অবস্থান, তারা কি বার্তা দিল আর নিজেরা কি বার্তা পেল বলে মনে হয়? কারণ এরাই তো প্রথম সারির দল, তাই জিজ্ঞাসা। জি, আগে যেটা বলেছেন সেটা দিয়ে শুরু করা উচিত, যে ছাত্রদল কেন কমিটি করতে পারবে না, বা হলে কেন কোনো রাজনৈতিক কমিটি হবে না, যেখানে শিবির সদর্পে ঘোষণা দিচ্ছে যে তারা শিবির সমর্থিত বা শিবিরেরই লোক তারা, এবং আমরাও সকলেই বলছি যে শিবির জিতেছে। তো যদি বিজয়ী হয় শিবির, আমরা পরাজিত হয় ছাত্র দল, তাহলে কমিটি করতে পারবে না কেন? কমিটি করতে বাধ্য হওয়ার কারণ কি? কারণ হচ্ছে কমিটি করলে সেই কমিটি একটা কাজ করবে হলের মধ্যে, এবং সেই কাজের সুযোগ ছাত্র দলকে দেওয়া হয় নাই। এনসিপি হোক বা সাধারণ ছাত্র জনতা নাম দিয়ে যে তাদেরকে ধাওয়া দেওয়া হয়েছে, হঠাৎ যে রাতের 12টার সময় মেয়েরা নেমে এসেছিল রাস্তায় যে না আমাদের হলে কমিটি হবে, এইসব বলতে, এই বিষয়গুলো যে উদ্দেশ্যমূলক সেটা তো বোঝা গেছে। এখন ধরেন রাজনৈতিক পরিকল্পনা সব দলেরই থাকতে পারে, সামনে জাতীয় রাজনীতিতেও এই ধরনের কোন রাজনৈতিক পরিকল্পনা তার সাফল্য ব্যর্থতা আমরা দেখতে পারতে পারি, কিন্তু এটা কোনো অন্যায় কিছু না। রাজনৈতিক পরিকল্পনা যে কোনো দলের থাকতে পারে, কারণ তারা পরিকল্পনার মাধ্যমে বিজয়ী হবেন, তারা তার মারামারি করে বিজয়ী হবেন না, ভোট নিবেন, ভোটের মন যেভাবে জয় করা যায় সেভাবে জয় করার চেষ্টা করবেন। কিন্তু যেখানে সমস্যা সেটি হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে ছাত্রলীগ ছাত্র দল এই যে রাজনীতি, সেই রাজনীতিতে মাদার পার্টি তাদের নেতা নেত্রী ঠিক করার ব্যাপারে প্রভাব বিস্তার করে। কোন এক বৃদ্ধ ডেটা এক্সপায়ার নেতা ঠিক করে যে ছাত্রলীগের সভাপতি কে হবে, এখানে ওবায়দুল কাদের গ্রুপ, নানক গ্রুপ, এরকম গ্রুপ আমরা দেখেছি। আবার এদিকে এই পাশে আমরা ছাত্র দলও দেখেছি, ছোটখাটো গ্রুপিং বা বৃহৎ গ্রুপিংও দেখেছি। তো এই যে আমি দু একজনের নাম বললাম, এরা কবে কোন কালে ছাত্রলীগ এর নেতা ছিলেন, ছাত্র নেতা ছিলেন, সেই জিনিস কাজে লাগিয়ে তারা মাতব্বর হয়ে তারা সমস্ত কমিটি ঠিক করে দেন। কমিটি তৈরি করার সময় টাকা পয়সা লেনদেন হয়। এই যে জিনিসগুলি, এই দলগুলিকে, বুর্জোয়া রাজনৈতিক দলগুলির যে কমিটি, সেগুলিকে ক্ষতিগ্রস্ত করেছে। আপনি দেখেন কমিউনিস্টদের হয়ে রাজনীতি করা মেঘমল্লার এতগুলি
ভোট পেয়েছে। শামীম একজন স্বতন্ত্র প্রার্থী, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলি ভোট পেয়েছে। কারণ কি? এর কারণ হচ্ছে এই যে উপর থেকে চাপিয়ে দেওয়া নেতৃত্বটা বন্ধ করতে হবে। রাজনীতিতে জনপ্রিয় নেতাকে জনপ্রিয়তার মাধ্যমে ছাত্রদের মধ্য থেকে উঠে আসতে দিতে হবে। একেবারে নিষিদ্ধ করে দিতে হবে যে কোনো ছাত্রের যদি পুনর্ভর্তি থাকে তাহলে সে ইলেকশন করতে পারবে না। তুই বাবা ভর্তি হওয়া আরেকবার, তুই ফেল করেছিস বা যে কোনো কারণে পুনর্ভর্তি নিয়েছিস, তুই পড়ালেখা কর। তুই তো আদু ভাইয়ের আবার রাজনীতি কি? রেগুলার স্টুডেন্ট না হলে তাকে কোনোভাবে ভোটে দাঁড়াতে দেওয়া উচিত না। রেগুলার স্টুডেন্ট ভোটে দাঁড়াবে, সে সময় মতো পাস করবে, চলে যাবে। আদু ভাইয়েরা বসে থাকে বা আদু ভাই হয় ইচ্ছা করে, ওইটা কিন্তু আমাদের সময় রাজনীতির খেলা। আপনি দেখবেন মান্না সাহেব এসে একবার চিটাগাঙে ইলেকশন করে আবার ঢাকায় এসে ইলেকশন করেছেন। আমরা তখন ভাবতাম এগুলো স্বৈরাচারের বিরুদ্ধে বিরাট প্রতিক্রিয়া। আসলে এগুলো অপরাজনীতি। এবং একইভাবে বাবলু সাহেবও করেছিলেন, তারপরে একইভাবে মোশতাক ভাইও করেছিলেন। হ্যাঁ, সুলতান মোহাম্মদ মনসুর এক প্রাপ্তবয়স্ক লোক, সেই লোক এসে এই কাজ করেছিলেন। এরা সব ছাত্র তো ত্যাগ করে এক একজন আঙ্কেল ছিলেন তখন, কিন্তু আমরা বুঝতাম না। আসলে আমরা ভাবতাম যে এসব তাড়াতে হলে আঙ্কেল লাগে, কিন্তু এখন তো আর এসব তাড়ানোর জায়গা নাই, এখন আঙ্কেল লাগে না। কিন্তু আঙ্কেলরা এখনো বিভিন্ন জায়গাতে বসে পড়েছে। এখন ধরেন আমিও আজকে ছাত্র রাজনীতি করলে হয়তো কোনো একটা দলে গিয়ে ছাত্র বা যুবদের নেতা হয়ে বসে পড়তাম, যেটা খুবই হাস্যকর আর কি। এই হাস্যকর রাজনীতি প্রবণতার থেকে কিন্তু শিবির আলাদা, এটা চিন্তা করতে পারবেন। শিবিরের নেতৃত্ব কিন্তু কারো বাপ মা দেখেই করে না। এবং আপনি যদি প্রশংসা করতে না পারেন আপনার শত্রুকে বা যেই হোক আপনার, এটা হচ্ছে আরেকটা ছোট লোকই। যদি তারা তাদের পার্টির মধ্যে এক ধরনের প্রক্রিয়া চালু করে, যে প্রক্রিয়া তারা কাজে লাগাতে পারছে, তাহলে যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। এটা তো অবশ্যই ভালো। বাপমা দিয়ে কি আসলে রাজনীতি হবে নাকি? বাপমা দিয়ে কি আমাদের ধর্ম আছে নাকি যে বাপমার হিসাব ছেলে মেয়ে বহন করবে বা ছেলে মেয়ের হিসাব বাপমা বহন করবে? আসলে নাই। উন্নত বিশ্বে তাকান, ট্রাম্পের বাবা কে, তাই না? ওবামার বাবা কে, ক্লিন্টনের বাবা কে, মার্গারেট থাচারের বাপ কে? আমরা তো তাদের আব্বাদেরকে চিনি না, কিন্তু আমরা এখানে আমাদের ছাত্র রাজনীতি বলেন আর রাজনীতি বলেন সবার আব্বা আম্মা 14 গোষ্ঠীর নাম জানি। এবং আত্মীয় স্বজন, মামাকে, খালাকে, চাচাকে, ফুপাকে, ভাইনাকে, ভাগ্নিকে, ভাগ্নের বাচ্চাকে, এইগুলো শুদ্ধ আমাদের আওয়ামী লীগ চেনাই দিয়ে গেছে। আওয়ামী লীগ তো মোটামুটি তার বংশ তালিকাকে আওয়ামী লীগের মধ্যে প্রতিষ্ঠিত করেছিল। এইসব রাজনীতি যে শেষ পর্যন্ত খারাপ হবে, এটা আমরা তখন বলেছি বলে আমরা হয়েছি শত্রু। আবার এখন যখন বলছি এখন আমরা শত্রু হচ্ছে। এনসিপি কেন পারে না? এনসিপি না পারার কারণ হচ্ছে এনসিপি তো কোনো ছাত্রদের রাজনৈতিক দল না। এনসিপি এমনকি আন্দোলনের থেকে তৈরি হওয়া দল যদিও হয়, বাট আন্দোলনের সমস্ত কৃতিত্বটা এনসিপির কাছে নাই। এই শিবির আন্দোলন করেছে, ছাত্র দল আন্দোলন করেছে, যারা অন্যান্য বিরোধী শক্তি তারা আন্দোলন করেছে। আন্দোলনের পরে সেই সব তরুণরা যার যার দলে ফেরত গিয়েছে। তারা কি এনসিপি রাজনীতি করার জন্য বসেছিল? তা তো বসে থাকে নাই। যে কারণে ছাত্রদের রাজনীতি যেহেতু এনসিপি আগে করে নাই, এনসিপি নেতারা যেহেতু নিজেরাও ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র দল থেকে এসেছেন, তাদের অতীতের রাজনীতি তো এইসব দলের সাথে, তো স্বাভাবিকভাবেই তাদের সমর্থকরা তো তাদের আগের দলে রয়ে গিয়েছেন এবং তারাই এখানে ভোটাভুটি করেছেন। যে জন্য এনসিপির সমর্থিত যদি কোনো অংশ থাকে তারা ভোট নিতে পারে নাই, কারণ তাদের নেতারা যে দলে ছিলেন ওই সেই সব দলেই আবার ভোট নিয়েছে। তাদের তো ছাত্র রাজনীতির কোনো ইতিহাস নাই বা তাদের ছাত্র রাজনীতি করার কোনো ক্রেডিট আছে এমন নেতা নাই। এবার হচ্ছে তৃতীয় প্রশ্নটা, সেটা হচ্ছে যে আপনি জানতে চেয়েছেন যে এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে। আমি শুধু 2 লাইনে বলি। এটা হচ্ছে ডিপলিটিসাইজেশনের বা বিরাজনীতিকরণের প্রথম একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি, যেখানে ছাত্ররা এখন কোনোভাবেই রাজনৈতিক প্রজ্ঞা আছে এমন নেতা নির্বাচনের চেষ্টা করছেন এবং তারা ধরে নিয়েছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু করবে না, তার রুমের ফ্যান বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবে না, তার বাথরুমের কমোড কিংবা তার বাথরুমের যে সিঙ্ক বা বাথরুমের যে কল সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবে না। মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাই কিছু দিবে না, একটা পড়াবে কিন্তু শিক্ষক নিয়োগ করবে, রেজিস্টার বিল্ডিং এ যাবে, অনেক দেন দরবার করে সার্টিফিকেট পাবে, সে একদিন বাইরে আসবে। এইটুকুই হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ভৌত সুবিধাদি, এই সুবিধাদি নিশ্চিত করা যে প্রশাসনেরই কাজ। এইটা ছাত্ররা ভুলে গিয়ে ভাবছে যে এটা ওই ছাত্রদের লোকজন করে দিবে, মানে নেতা নেত্রীরা করে দিবে। তো ব্যাপারটা যে কত খারাপ, অর্থাৎ বিশ্ববিদ্যালয় কাছে তাদের ন্যায্য দাবি না করে তারা রফিক ভাই শফিক ভাইয়ের কাছে নিজেদের দাবি করছে। রফিক ভাই শফিক ভাই তাদেরকে লুঙ্গি কিনে দিচ্ছে, গামছা কিনে দিচ্ছে, টয়লেট কিনে দিচ্ছে, যা দরকার সেটা কিনে দিচ্ছে। এই রাজনীতিকরণের জায়গা তৈরি হয়েছে। ছাত্ররা এখন নিজেদের ব্যক্তিগত ছোট ছোট স্বার্থ বা সেই বিষয়গুলো দেখাচ্ছে। কিন্তু আমি প্রশ্নটা ডাক্তার আব্দুল হোসেন এটা করতে চাই, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, কমিউনিস্ট পার্টি নাই, কোন স্বীকৃত রাজনৈতিক দল নাই, এমনকি একটা রাজনৈতিক দল নতুন গজিয়েছে তারাও নাই। আছে কারা? কোচিং করায়, টাকা দেয়, পড়ায়, অনেক কিছু করে, মানে তারা সমাজসেবী একটি রাজনৈতিক সংগঠন। তো তারা আছে, তার মানে সমাজসেবা হয়ে গিয়েছে এখন রাজনীতির প্রধান কাজ।
তারা আছে, বাকিরাও তো ছিল, ভোট তো করেছে, অল্প স্বল্প ভোট পেয়েছে, না, তারা তো ভোট পাচ্ছে না, সামান্য পাচ্ছে, হ্যাঁ। কম পাচ্ছে, জিততে পারছে না কোথাও। জিততে তার পারছে মানে না, ওই ভোট পাচ্ছে। রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে, অন্তত এইবার করেছে। কিন্তু আমার এটাই প্রশ্ন ছিল যে বিরাজনীতিকরণ হচ্ছে বলে আপনারা বলছেন, আপনি বলছেন ছাত্ররা এখন রাজনৈতিক প্রজ্ঞা রাখে না। এখানেই আমি আবারও প্রশ্নটা করছি যে রাজনৈতিক প্রজ্ঞা যে দেখছে না, এটা আমরা এখন কিভাবে বুঝতে পারি বা এটা কিভাবে আমরা বলতে পারি? রাজনৈতিক প্রজ্ঞা দেখানোর সময় তো সামনে নাকি, যখন তারা কাজ করবে। না না, আপনি এদের এই যে বক্তৃতা দেখেছেন শারমিন চৌধুরী, হ্যাঁ। আপনি এই যে এতগুলি যে প্রার্থী দাঁড়িয়েছেন, এখন শামীম ছাড়া আরেকটা নাম বলেন তো, সুন্দর করে কথা বলতে পারে, প্রচুর পড়াশোনা করে, কিংবা তাদের বক্তৃতার মধ্যে এক ধরনের দূরদর্শিতা, বুদ্ধিমত্তা, প্রশ্নোত্তর যখন হয়েছে সেই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তাদের প্রত্যুৎপন্ন মতিত্ব, অর্থাৎ প্রেজেন্স অফ মাইন্ড, তাদের ভাষা ব্যবহারের দক্ষতা, আপনি বলেন তো আরো 10-12টা নাম আমি শুনি একটু, তাইলে তো বোঝা যায় একজন নেতা ভবিষ্যতে, আমরা ধরে নেই যে ছাত্র নেতারা ভবিষ্যতে আমাদের রাজনৈতিক নেতা হবেন, তারা এটা প্রথম পার্ট, এবং এই ছাত্র নেতারা ভবিষ্যতে আমাদের রাজনীতির ময়দানে আসবেন এবং আমাদের রাজনীতিকে পরিবর্তন করবেন। তো এরা ছাত্র অবস্থাতেই তো এদের এই বক্তৃতা দেওয়ার দক্ষতা তৈরি হয় নাই, লেখাপড়া খুব একটা করে বলে মনে হয় না, বা পড়াশোনার বাইরে অন্য বইপত্র পড়ে বলে মনে হয় না তাদের কথাবার্তায়। তাদের যে একজনের সঙ্গে আরেকজনের প্রতি আক্রমণের ভাষা, সেই ভাষাও যে খুব সুললিত সেটাও মনে হয় না। এরকম সবার কথা বলছি না, আছে, যেমন আমি নাম বলতে পারি, আমি গোমাল্লারের বক্তৃতা বা কথাবার্তা, ও যখন যুক্তি দিয়ে কথা বলে যথেষ্ট যুক্তি দিয়ে কথা বলে, এরকম আরো কিছু দুই পাঁচজন যে নাই তা না। কিন্তু আপনি বিজয়ী প্রার্থীদের বলেন তো, আপনি আরেকজন বলেন না, আপনি এই অনুষ্ঠানে এনে তাদের সাক্ষাৎকার নেন, আপনি সাক্ষাৎকার নিলে টের পাবেন যে আসলে যে ধরনের ভবিষ্যৎমুখী রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে এই ছাত্র নেতারা ডাকসু এই জাকসু সব জায়গাতে আসবেন বলে আমরা মনে করছি, আপনার কি মনে হয় যে আসলে সেই রকম দেখা আপনি পেয়েছেন? আপনার দেখে মনে হচ্ছে এই হচ্ছে ভবিষ্যতের বিল ক্লিনটন? কিন্তু বারাক ওবামা যখন তার স্টুডেন্ট ফ্র্যাটার্নিটি নির্বাচন করে, তখন থেকে ছাত্ররা তাকে মনে করেছে যে ছেলে এরকম বক্তৃতা দেয়, সে একদিন সেনেটর হবে, সে একদিন অথবা কংগ্রেসম্যান হবে, সে একদিন গভর্নর হবে, অথবা সে একদিন প্রেসিডেন্ট হবে। জি, কিন্তু ছাত্ররা যা মনে করছে সারা বাংলাদেশের নেতা হবে, আপনার মনে হচ্ছে একটা নাম বলেন তো? মানে আমার কি মনে হচ্ছে সেটা তো আসলে খুব ম্যাটার করে না, বাংলার কি মনে হচ্ছে সেটাও ম্যাটার করে না, যারা ভোট দেবে ভোটার তারা যা মনে করছে। ঠান্ডা হবে, গরম হবে, তাই না? এরা যখন ভবিষ্যতের রাজনীতি যাবে, বাংলার ঘরে ঘরে পানির মেশিন ঠান্ডা হবে, গরম হবে, বাংলার ঘরে ঘরে লুঙ্গি গামছার তোয়ালে যাবে, বাংলার ঘরে ঘরে চৌকি যাবে, তাই না? ঘটনা তাই ঘটবে না? এইভাবে কি রাজনীতি হবে ভবিষ্যতে? জি, মানে এটাই আসলে প্রশ্ন করছিলাম যে আমি মানে আমরা যাকে ভাবছি ভালো হতে পারতো বা ভালো হবে, ছাত্ররা যা মনে করছে তার একটা প্রতিফলন ঘটেছে এখানে। আপনি এম এ আজিজ বলছিলেন বিরাজনীতিকরণ, এখানে আমি আসলে বারবার প্রশ্ন করছি বিরাজনীতিকরণ কেন হচ্ছে, এবং এম এ আজিজ ওই প্রশ্নটা কিন্তু এবার আমি একটু আসতেই চাই যে জাতীয় রাজনীতিতে এই ভোটারদের এই মনস্তত্ত্ব এবং প্রার্থীদের বা দলগুলোর এই কৌশল, এর প্রভাব কেমন পড়বে বলে মনে হয়? আচ্ছা শোনেন, বিরাজনীতিকরণ কেন বলবো? আমার আপন ভাতিজি আমার প্রতিদিন এসে খেয়ে দেয় আমার বাসায়, আমি জানি না সে কাকে ভোট দিচ্ছে, আমি শুনে স্টান। এখন আপনি দেখেন, আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে ডাকসু বলেন, আপনার জাকসু বলেন, ডাকসু বলি নির্বাচন, ডাকসু যতগুলো ধরেন, এটা 8th ডাকসু নির্বাচন হয়েছে 54 বছরের ভিতরে, কিন্তু যতবার ডাকসু নির্বাচিত ভিপিজিএস থাকতো, সব আন্দোলনে তারা কিন্তু অগ্রভাগে ছিল। কিন্তু এবারে যে ডিজাস্টারটা হলো, এই ডাকসুর ক্যারেক্টার পরিবর্তন হয়ে যাবে, নিচ্ছে বটে, কিন্তু কোন দল কিন্তু এই এখন ডাকসুর নেতৃত্বে কোনো আন্দোলনে যাবে না। আর এই ডাকসু যে ক্যারেক্টার, যেটা ইলেকশনে যেটা দেখালো, এবং জামাতের সাথে যেটা বললাম যে কৌশল এবং পরিকল্পনা, তারা এটা ঠিক ইমোশনালি, অর্থাৎ নানান রকম সামাজিক কর্মকাণ্ড দিয়ে এই ছাত্রদেরকে মোটিভেট করবে, এবং শেষ পর্যন্ত দেখবেন দেশটা ডিপলিসাইজড হয়ে একটা ইমোশনাল জাতিত্ব তৈরি হবে, যে এরকম পাইলে ভালো হয়। আপনি বরাবরই যদি দেখা যায় গরম পানি পাইলে ভালো, ঠান্ডা পানি পাইলে ভালো, আমার চিকিৎসা হলে আমাকে হসপিটালে নিয়ে যায়, পড়াশোনা বেতন না দিতে পারলে আমার বেতন দিয়ে দেয়, তাহলে তো ওইভাবেই ছাত্ররা অভ্যস্ত হবে। তাহলে তো এটা ডিপলিসাইজ হলো না, পলিটিক্স এখানে কোথায়? কিন্তু ছাত্রদের তো ডাকসুতে গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র অনুযায়ী যেটা আছে সেই কাজটা করবে। গঠনতন্ত্র তো কম নয়, প্রয়োজনে অ্যাড করবে। গঠনতন্ত্রের বাইরে গরম পানি দেওয়া এটা তো কোনো রাজনীতির অংশ নয়। এটা সমাজসেবা হলে সমাজসেবা করুক, সমাজসেবা অধিদপ্তর আছে, তারও অধীনে কাজ করুক না, তাতে তো বাধা নাই, সমাজসেবা করার কোনো বাধা নাই। কিন্তু যেখানে রাজনীতি আছে, সেখানে রাজনীতির বাইরের অ্যাক্টিভিটি চালানোই আমার বক্তব্য হচ্ছে যে সেটা উচিত না, সেটাই বিরাজনীতিকরণের অংশ, এবং সেটা অ্যালাউ করা উচিত না।
আমি এইটাই বলছি যে এই কিন্তু ইলেকশনে এটা যদি ছাত্রদল দুইটা করতে চাইতো বা অন্য দলগুলো তাদেরকে কেউ বাধা দিত যে তোমরা এই সমাজ বাধা দিত না, কিন্তু তাদের ইমেজটা তারা তো এখনো গরম পানির তো বারান্দায় নিতে পারতো না, কারণ তাদের হলে তো প্রবেশ করার সুযোগ নাই। এক, ছাত্রলীগ এবং ছাত্র দলের ফেস ভ্যালু তো একই, ওরা শক্তি প্রয়োগ করছে না। আগে ছাত্রদল যখন বিএনপি ক্ষমতায় ছিল শক্তি প্রয়োগ করছে না, এখন ছাত্রদল আওয়ামী লীগ যখন ছিল ছাত্রলীগ প্রয়োগ করছে, কিন্তু ছাত্রলীগ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ছাত্রদল কিন্তু ছাত্রলীগের ভিতরে ঢোকে নেই। আবার বিএনপি যখন ক্ষমতায় ছিল ছাত্রদল যখন বল প্রয়োগ করছে ছাত্রলীগ কিন্তু বিএনপির ছাত্র দলের ভিতরে ঢোকে নেই। কিন্তু এখন এবারে কিন্তু ছাত্র শিবির তারা কিন্তু ছাত্র দল লীগের ভিতরে ঢোকা ছিল, এবং এই জন্য বলা হয়, আমি বলছি যে গণতান্ত্রিক রাজনীতিতে গুপ্ত রাজনীতি চলতে পারে না, এটা আইন করে নিষিদ্ধ করা উচিত, আইন করে। তাহলে তো আপনি বলেন হিল ট্যাক্সে তো বহুত পার্টি স্বাধীনতা চাচ্ছে, স্বায়ত্ত শাসন চাচ্ছে, ওরা কেউ মিজোরাম কেউ তিব্বতে পালিয়ে থাকে, তাদেরকে অ্যালাউ করেন, এটাও তো গুপ্ত রাজনীতি, তাদেরকে তো আপনি প্রকাশ্যে নিতে পারছেন না। সুতরাং প্রকাশ্য রাজনীতি মানেই গণতান্ত্রিক রাজনীতি, আপনাকে প্রকাশ্যে রাজনীতি করতে না দিলে কি হবে? ধরুন এখন ছাত্রলীগ, তারা তো একটা বড় ফোর্স ছিল বা আছেও, তারা তো সবাই উঠে হয়ে যায়, এই প্রশ্নটা না, আপনার প্রশ্নটা তো এটাই করতেছে, এটা তো আমরা আশা করি না। তারা সবাই গণতন্ত্রের স্লোগান দেয়, কেউ ধরেন নানান ইস্যু তৈরি করে, এ রাজাকার সুতরাং একে ইয়ে করো, নির্মূল করো, এ স্বাধীনতা বিরোধী শক্তি নির্মূল করো, এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাকে সুযোগ দাও, এরকম তো ছিল এক সময়। এখন হচ্ছে যে সিচুয়েশন যেটা করা হচ্ছে, আপনি দেখেন মুক্তিযোদ্ধারা কোনো কথা বলতে পারবে না, মত চলে যাবে, মুক্তিযুদ্ধ যাবে, দেখেন কয়েকটা ঘটনা ঘটতো না। এখন বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধার দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিল, তার দল, সেখানে আশ্রয় মুক্তিযুদ্ধের আশ্রয় নেয়, কোন প্রতিবাদ করছে? আপনি খেয়াল করছেন? ফজলুর রহমানকে বরঞ্চ 3 মাস সে অ্যাডভাইজার, 3 মাস তার পদ স্থগিত করছে। তাহলে আপনি মুক্তিযোদ্ধারা কেউ দাওয়াতে জয়েন করবে? বলেন কোথায় যাবে বলেন? আওয়ামী লীগ তো কার্যক্রম নিষিদ্ধ, এরা মুক্তিযোদ্ধা বলতে মুক্তিযোদ্ধা দিয়ে একটা পলিটিক্স করে, ভুয়া মুক্তিযোদ্ধা ভরে ফেলছে। তো সুতরাং আমাদের তো এখন মুক্তিযুদ্ধ যারা করছে, ধরেন আমি মুক্তিযুদ্ধ ছিলাম, আমার তো কোনো আশ্রয় জায়গা নেই, কেউ বিশ্বাস করে না আমাদের, কারো জায়গা নেই তো আমার, এখন যদি আমি কথা কই মবাসী করবে। হ্যাঁ, অর্থাৎ মুক্তিযুদ্ধের কোনো বয়ান বাংলাদেশে থাকবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু কি মানে মবের ভয় পাচ্ছে থাকে, নাকি আসলে গ্রেপ্তারের ভয়ও আছে সাথে সন্ত্রাস দমন আইনে? না, গ্রেপ্তারের ভয়ে সরেন, যখন 5ই আগস্টের পরিবর্তন হলো তখন প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী, তখন তো এনসিপি ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র দলের ছাত্র গ্রুপের একটা টিম আসলো, এসে তারা তালিকা করে দিল যে এরা ফেসিবাদের দোষক, তাদের প্রেস ক্লাব মেম্বারশিপ চলে গেল। আপনি দেখেন সেক্রেটারিতে এক জায়গায় আগুন লাগছে, শর্ট সার্কিটে আগুন তো লাগতেই পারে, সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেল। বলেন, আপনি দেখেন 160 জনের মতো সাংবাদিক গ্রেপ্তার আছে, এদের ভিতরে অনেকেই টাকা পয়সা মালিক, ক্রাইম করেছে, মানলাম, তাদের বিচার হোক। অথচ অনেক সাংবাদিকের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে। আপনার কি বিশ্বাস হয়? আপনি তো সংবাদপত্রের লোক, আপনার কি বিশ্বাস হয় যে আমি অপরাধ করতে পারি, আমি চুরি করতে পারি, আমি খুন করব? আমার কথা সত্য, খুন করলে বিচার করবো, ফৌজদারি মামলা যা আছে করো। এখন এই যে তারপরে ধরেন পত্রিকা বলেন, প্রতিষ্ঠান বলেন, সব দখল হয়ে গেছে, মাথা বদলে গেছে, ভিতরে বদলে গেছে। হ্যাঁ, এই যে এগুলা আমি তো এই জন্য বলি, বর্ডার রিপোর্টার প্রত্যেক বছর সূচক দেয় না, এই 3টি কারণে, এই কয়েকটি কারণের সূচক নেমে আসবে বাংলাদেশে। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে যে আপনারা যা সমালোচনা করেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই, কিন্তু ভিতরে ভিতরে তো সব মব সন্ত্রাসের সব দখল, এই জনকণ্ঠ কয়েকদিন আগে দখল হয়ে গেছে। কর্মচারী আর সাংবাদিকরা কমিটি করে পত্রিকা চালাতেছে, আর বেতন পায় না, বলেন আপনি এটা হলো? অনেক বড় বড় পত্রিকা বলেন, টেলিভিশনে বলেন, আপনার হেড অফ নিউজ, সিইও বদলে গেছে, ভিতরে আপনার সাংবাদিক বদলে গেছে। তো এটা সংবাদ, এটা স্বাধীন গণমাধ্যমের পরিস্থিতি আছে, এরকম আছেই, আগেও ছিল, এখন ভেবেছিলাম যে সেটা হয়তো চলে যাবে, কিন্তু সেই প্রশ্নটা রয়ে গেছে। আমি আবারও সেই জায়গাটিতে আসি যে ডাক্তার আদনুর তুষার, এই যে সমাজ সেবামূলক কাজ করা, ভালো ব্যবহার বা বিপদের পাশে দাঁড়ানো, এই অ্যাপ্রোচটা, এই কৌশলটা টিকে গেল।
অন্যদিকে মানে যেটি জনাব এম এ আজিজ বলছিলেন যে মুক্তিযোদ্ধাদের দল বিএনপি বা যে মুক্তিযুদ্ধের কথা বলা যে দলগুলো আছে তাদের অবস্থান সেখানে দেখা যাচ্ছে না, বরঞ্চ মুক্তিযুদ্ধ বিরোধিতার ইতিহাস যেই দলের সাথে তাদের ছাত্র সংগঠনের এরকম জয় জয়কার মানুষ মানে ছাত্রদের কাছে কি এখন তাহলে এই যে বিষয়গুলো যে কৌশলগুলোর কথা আমরা আলোচনা করছিলাম সেই কৌশলগুলোই মুখ্য, আর মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধ যে বিষয়টা সেটি আসলে গৌণ এখন? বিষয়টা এত সরলীকরণ করলে হবে না। এইখানে আপনাকে ফিরে যেতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে একটি পণ্যে পরিণত করার যে প্রক্রিয়া শুরু করেছিল আওয়ামী লীগ। সেখানে মুক্তিযুদ্ধের চেতনা মূলত রাজনৈতিকভাবে বিক্রি করার জিনিস না। মুক্তিযুদ্ধ একটা রাজনীতি ছিল, কিন্তু সেই রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি না। লোকজন মুক্তিযুদ্ধ এই জন্য করে নাই যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। লোকজন মুক্তিযুদ্ধ করেছিল তার নিজের স্বাধিকার পাওয়ার জন্য, যে স্বাধিকার আন্দোলনের প্রধান নেতা হিসেবে সেই সময় আওয়ামী লীগের একাধিক নেতা আবির্ভূত হয়েছিলেন, যাদের নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান। ফলে জনগণ তখন আওয়ামী লীগকে বেছে নিয়েছিল স্বাধীনতা অর্জনের জন্য। আওয়ামী লীগ জনগণকে বাছা নেয় নাই স্বাধীনতা আনার জন্য, জনগণ আওয়ামী লীগকে বেছে নিয়েছিল, ভোট জনগণ দিয়েছিল, তাই না? এবং দিয়ে আওয়ামী লীগকে ঠিক করেছিল, কারণ জনগণ মনে করেছিল যে এই দলের মধ্যে এরকম নেতা আছে যে স্বাধীনতা এনে দিতে পারে। কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ট্রেডমার্ক বানিয়ে নিজেরা ব্যবহার করতে শুরু করলো, যে এটা এককভাবে তাদের কৃতিত্ব, এবং শুধু এককভাবে তাদের কৃতিত্ব না, এই কৃতিত্বের সিংহভাগ হচ্ছে একটি পরিবারের, এবং সেই পরিবারের পাগল ছাগল হইল নামের সামনে শেখ থাকলে সে ভালো। আপনি বলেন, আমরা একাধিক শেখকে দেখেছি তো যে তারা কি ধরনের আচরণ করেন, কিন্তু তাদের কোন ধরনের প্রতিকার হয়েছে? দল থেকে তাদের পদের কোনো অবনতি হয়েছে? বরং আমরা দেখেছি পরিবারের সদস্যদের সংসদ, বিভিন্ন জায়গা, দল, দলের বাইরে বিভিন্ন জায়গা প্রায় ভরে ফেলা হয়েছিল। এই যে প্রক্রিয়া, চেতনার নাম দিয়ে রাজনীতি দখলের প্রক্রিয়া, দল দখলের প্রক্রিয়া, চেতনার নাম দিয়ে অন্য দলের উপর নির্যাতন চালানোর প্রক্রিয়া, ফলে মুক্তিযুদ্ধকে যে এইভাবে বিতর্কিত করে তোলায়, বিতর্কিত করে তোলার পেছনে এই পতিত স্বৈরতন্ত্রের একটা বিরাট ভূমিকা আছে। হ্যাঁ, যেমন সামরিক বাহিনী থেকে যদি বাজে শাসক আসেন, তাহলে সামরিক তন্ত্র বিতর্কিত হয়েছিল। আপনি দেখবেন যে এরশাদ সাহেব যে কাণ্ডটা করেছিলেন, এতে করে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে মানুষ মনে করতো যে সকল জেনারেলি এরশাদের মতো। তো এটা কি কেন হয়েছে? কারণ ওই একই ঘটনা। আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনাকে জনগণের জীবনে প্রকৃত অর্থে প্রতিষ্ঠা করতে চাইতেন, তাহলে একটি সাংস্কৃতিক পরিবর্তন আনার চেষ্টা করতেন বাংলাদেশে, মানুষের আচরণের পরিবর্তন আনার চেষ্টা করতেন, শিক্ষায় এমন পরিবর্তন আনতেন যে পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ তার স্বাধীনতার গৌরবকে এবং যা কিছু অহংকার সবকিছুকে তার নিজের মনে করতে পারতো। আওয়ামী লীগ কি করেছে? আপনি আওয়ামী লীগ করলে মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার, আপনি আওয়ামী লীগ না করেন তাইলে আপনি রাজাকার, এবং যে দলই করেন না কেন আপনি রাজাকার। হ্যাঁ, ওরা এমন কাউকে বাদ দেয় নাই যাকে রাজাকার বলে নাই। আমাকেও রাজাকার বলছে, আমাকে ছাগু বলেছে, রাজাকার বলেছে, এগুলা বলেছে, এবং আমি সেটা শুনেছি, শুনে প্রতিবাদ করেছি, কখনো সহ্য করে গেছি। আমার অপরাধ ছিল জানেন, আমি ইসলামী ব্যাংকের একটি অনুষ্ঠানে, আমি পেশাদার উপস্থাপক, আমি তারপরেও গিয়েছিলাম, মূলত তারা ওইখানে একটা চ্যারিটি করেছিল আমার একটা প্রতিষ্ঠানে, আমরা একটা দাতব্য প্রতিষ্ঠান চালাতাম, তো ওনারা যখন রিকোয়েস্ট করেছে আমি গিয়েছিলাম। ওইখানে কিন্তু আওয়ামী লীগের 9 জন নেতা উপস্থিত ছিলেন স্টেজে। কারো দোষ হলো না, আমার দোষ হলো। কেন? কারণ তারা আমাকে বেছে নিয়েছিলেন যে আমাকে আক্রমণ করতে হবে। একদল আমার পরিচিত লোক সিপি গ্যাংকে আমার বিরুদ্ধে নিয়োজিত করেছিলেন, সকাল বিকাল গালিগালাজ, একই ধরনের গালিগালাজ আমি এখন স্বাধীনতা বিরোধী বট পক্ষের কাছ থেকেও পাই। মানে আমি এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছে যে ঠিক কথা বললে আপনাকে গালি দিতে হবে। কিন্তু এই যে আওয়ামী লীগ চেতনার নামে গালিগালাজ শেখালো লোকজনকে। এখন আমরা আগেও করেছি, গালির বিপরীতে কথা বলেছি, কিন্তু এই যে গালির সংস্কৃতি চালু করা, এই যে মানুষকে ট্যাগ করার সংস্কৃতি চালু করা, এগুলো কি মুক্তিযুদ্ধের চেতনা? যত্ন করে সেগুলো চর্চা করে যাচ্ছে। না না, খারাপ জিনিস আপনি সবসময় শিখবেন রে ভাই। আপনি না করতে বললে দেখবেন বাংলাদেশের সব লোক না করতেছে। এটা হচ্ছে অভ্যাস, কারণ এই খারাপ জিনিস একটা আরাম আছে। মানুষ যে খারাপ কাজ করে, শয়তানে তো সাকসেসফুল কেন? এর কারণ হচ্ছে শয়তানি করা অনেক সহজ। তো আপনি লোকজনের শয়তানি শিখালে শয়তানি তো আগে শিখবে, কারণ এটার জন্য জ্ঞান লাগে না, বুদ্ধি লাগে না, নৈতিকতা লাগে না, সততা লাগে না, ত্যাগ লাগে না। এটার জন্য আপনার কিছু হারাইতে হয় না, বরং আপনি পাইতেই থাকবেন। একটা ধরে টান দেবেন, ওটা ধরে টান দেবেন। এত বড় একটা গণঅভ্যুত্থান হলো, এত মানুষের প্রাণ গেল, কিন্তু শয়তানি গেল না। মানে শয়তানিটা ঠিক আমরা রেখে না না, এই শব্দটা এইভাবে আপনি বললেন না। এই গণঅভ্যুত্থান যেভাবে ঘটেছে, এই গণঅভ্যুত্থান ঘটেছে মূলত শয়তান তাড়ানোর জন্য, নিজের শয়তানি দূর করার জন্য কি গণ আন্দোলন হয়েছিল? আমরা সবাই ভালো হয়ে যাবো কালকে থেকে, এইটা কি আন্দোলনের ভিতরে ছিল? আমরা নৈতিকতার পরাকাষ্ঠা দেখাবো, এইটা ছিল যে শয়তান তাড়াও। তারপরে আমরা অনেকদিন, আমি সবসময় বলি যে সব এই পুরো গণঅভ্যুত্থানের সবচেয়ে অদ্ভুত স্লোগান লাগে, অনেকদিন হাইও আর ন হাইও। মানে তুমি অনেক খেয়েছো আর খেয়েও না। তাহলে কি খাওয়াটা কি ঠিক আছে? মানে অনেকদিন খাইলে অসুবিধা, অল্প দিন খাইলে ঠিক আছে? খাওয়া যে বন্ধ হবে এটা বলা উচিত ছিল, যে অনেকদিন খাইও আর কেয়াই ন খাইও। মানে অনেকদিন খেয়েছো আর কেউ খেও না।
কিন্তু স্লোগানটা কিন্তু এটা না, অনেকদিন মানে খাইও আর খাইও, মানে তুমি অনেক খেয়েছো আর খেও না, মানে আমি অনেক খাবো এখন বাধা দিও না। এই যে বাধা দিও না আমি অনেক খাবো, এই জায়গাতে যে রাজনীতিকে নিয়ে গেল সেটা কি হলো? আপনি চিটাগাঙে যান, দেখবেন সমন্বয়কের নামে সবচেয়ে বেশি চাঁদাবাজি অভিযোগ। একজন সমন্বয়ক আছেন, যিনি আবার নিজেকে বিএনপির নেতা বলে দাবি করেন, ছাত্র দলের নেতা হিসেবে দাবি করেন, উনি নাকি আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছ থেকে চাঁদা নিয়েছেন বলে একটা প্রচলন, একটা কথা প্রচলিত হয়েছে। এই যে গুজবগুলি প্রচলিত হয়েছে, এইগুলি তো ছাত্র দলের ক্ষতি করেছে। লোকে মনে করেছে যে এই ছাত্র দল। ধন্যবাদ, শেষের দিকে যাবো, কিন্তু ওই জাতীয় নির্বাচনের প্রশ্নটাতে আমি যেতে পারছি না, একটু শেষ করি এই জায়গাটিতে এসে যে ডক্টর আলী রিয়াজ, ঐকমত্য কমিশনের সহসভাপতি, তিনি আজকে প্রথম আলোর আলোচনায় বলছেন যে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তার জন্য সেটি মানে সমস্যাজনক বা জাতীয় নিরাপত্তার প্রশ্নের মুখে পড়বে, এরকম একটা বক্তব্য তিনি আজকেই দেখছিলাম। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। জি জনাব এম এ আজিজ, এখানে একটু জানতে চাই, এখনো না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, মানে না হলে এই প্রশ্নটা খোদ মানে সরকারের ভেতর থেকে বা কর্তৃপক্ষের কাছ থেকে আসছে কেন? না দেখেন, জাতীয় নিরাপত্তার ডেফিনেশন তো ভয়ঙ্কর, এই কথাটা তার মুখ থেকে আসা উচিত হয়নি। তিনি অন্য রাষ্ট্রের আপনার সদস্য বলেই হয়তো এই কথা বলতে পারেন। জাতীয় নিরাপত্তা ভয়াবহ ব্যাপার। আমার মনে হয় আমরা ওই জায়গায় যাব না। তবে এখন যে ঐকমত্য কমিশনে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, আজকেও যে বৈঠক করেছেন, যেসব জায়গায় অসঙ্গতি রয়ে গেছে সেখানে জামাতে ইসলামের অ্যাডভোকেট তিনিও ছিলেন শিশির মনি, তিনি তো এই সরকারের বৈধতা চ্যালেঞ্জ করেছেন। তিনি তো 106 অনুচ্ছেদ থেকে পাইলো, এইসব সব প্রশ্ন তুলেছে। তা আমার তো মনে হয় জামাতে ইসলাম, বিশেষ করে আমি বলবো, সাথে তো স্বাভাবিকভাবে এনসিপি যাবে, ইসলামিক আন্দোলন যাবে, এরা যাবে। এই ঐক্যবদ্ধ কমিশনে তো সমাধান হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং তখন আপনি এটি আমি বলবো, জাতীয় নিরাপত্তা হুমকি স্বরূপ মানে তো ভারত এসে এই দেশ দখল করতে পারে না। এই দেশ তো রক্ত দিয়ে স্বাধীন করা, ঠিকই এটা প্রতিহত হবে। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার পরিবর্তন ঘটে যাবে কিনা এই চিন্তা। যেমন ধরেন ফেব্রুয়ারিতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, সিরিয়াসলি বলা হয়েছে যে অবশ্যই আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। হ্যাঁ, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আপনি দেখেন এই অনেকগুলো ঘটনা ঘটে, যেমন আমরা এই ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করলাম, সেরকমই নেপালে যে যে কারণে যা যা ঘটেছে, আপনি বাংলাদেশে সেই পরিস্থিতি বিরাজ করছে। এখন আমরা পিসফুলি সরকার পরিবর্তন হবে নাকি নেপালের মতো করে হবে, এটার জন্য অনেকেই মনে আছে, জনশিল্পী আছে যে এরকম ঘটনা ঘটতে মানে পারে। সামনে নির্বাচন নেপালের মতো পরিস্থিতি ঘটতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? নেপালের মতো করতে পারে, অথবা 111 এর মতো শান্তিপূর্ণ ভাবে হতে পারে। এই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারবে না, করতে পারবে না, এই ধারণাটা মানুষের ভিতরে, সচেতন নাগরিকদের ভিতরে, কিন্তু পলিটিশিয়ানদের ভিতরে এই ধারণাটা কিন্তু শক্ত হয়ে গেছে, বদ্ধবল হয়ে গেছে। সুতরাং আমাদেরকে, আমার মনে হয় দুর্যোগ আছে। আর যে এনসিপি যেটা হলো, যে ডাকসুর ভিতরে যে বোঝা গেল যে যাই বলেন যে তারা কিন্তু আস্তে আস্তে কেমোথেরাপি হয়ে ছোট হয়ে গেছে, তাদের পৃথিবী খুব ছোট হয়ে গেছে। আপনি আগে তারা এত জনাব এম এ আজিজ, ধন্যবাদ। একটু ডাক্তার আব্দুল লতিফ, আপনার কাছে ছোট্ট করে এই বিষয় বিশ্লেষণ জানতে চাই যে এখনো কেন না হলে এই সংকটার বিষয়টা আসছে। আপনার কি মনে হয়, আপনিও কি সামনে নেপালের মতো বা একাগরের মতো, বা আপনি আসলে কি পরিস্থিতি দেখেন? আমি কখনোই অরাজনৈতিক কোনো সমাধান আমি বলি না, কারণ এটা তো আমরা চাই না। যা আপনি চান না সেটা আপনি বলবেন। আপনি কি বলবেন, ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আগামী বছর যদি আপনি গরুর মাংস খেতে না পারেন তাহলে কি হবে, আপনি বলবেন আমার ক্যান্সার হবে। মানে আপনি মনে মনে আপনার ক্যান্সারের কথা ভাববেন, আমরা যখন ভাবি না সেটা, সেরকম আমাদের এটা ভাবার কোনো কারণ নাই যে খুব খারাপ হবে, আবার একটা ওইরকম অবস্থা তৈরি হবে যেমন নেপালে হয়েছে, কিংবা আরো অরাজকতা তৈরি হবে, কিংবা এটা ভাবার কারণ নাই। তবে আশঙ্কা তো মানুষের মধ্যে থাকবে। আশঙ্কাকে আপনি নিবৃত্ত করতে পারবেন কিভাবে? আপনার কাজের মধ্যে দিয়ে। আপনি আমাকে বলেন নেপালে এই ঘটনার পরে কত দ্রুত তারা নির্বাচনের তারিখ দিয়ে দিয়েছে। এর কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছে যে নির্বাচন মানে হচ্ছে জনগণের রায়। জনগণের রায় যেই ক্ষমতা আসুক, জনগণ সেটার দায়িত্ব নেয়। তো নিলে আরেকটা ধ্বংসযোগ্য, আরেকটা অরাজকতা, আরেকটা অসুবিধা, এটা আসলে এড়ানো যায়। এবং আপনি শ্রীলঙ্কা তো খেয়াল করে দেখেন, শ্রীলঙ্কাতে যখন এই ধরনের অরাজকতা হয়েছিল, আপনি দেখবেন যে সরকার ক্ষমতা এসেছিল দ্রুত নির্বাচনের ঘোষণা দিচ্ছিল। এবং এই যে নির্বাচন যে আসলে দ্রুত অরাজকতাকে দূর করে, এটা তো পরীক্ষিত সত্য। কিন্তু এই সরকার কি করেছে, তারা নিজেরাই দীর্ঘদিন ধরে বলেছে বিচার হবে, এইটা হবে, সংস্কার হবে, অমুক হবে, তমুক হবে, আমরা করবো। নির্বাচন নিয়ে তাদের এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব মানুষের কাছে প্রকাশিত হয়েছিল। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল চাপ দেওয়ার পরে তারা
জুনে হবে সেইখান থেকে ফেব্রুয়ারিতে এসেছেন, মানে 4 মাসে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে পরে বিরাট জাতীয় নিরাপত্তার হুমকি হয়, তাহলে ডিসেম্বরে হলে হুমকি তো আরো কম হওয়ার কথা। তাহলে আরো আগে কেন নির্বাচন দিয়ে দিচ্ছেন না? তাহলে তো হুমকি আরো কমে যাওয়া সম্ভব। কারণ ফেব্রুয়ারিতে হইলে ভালো হবে, ফেব্রুয়ারির পরে গেলেই হুমকি হয়ে যাবে, তাহলে ডিসেম্বর হয়ে গেলে আরো হুমকি কম হতো না? এটা হচ্ছে একটা যুক্তি। আর দ্বিতীয় যুক্তি হচ্ছে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে কেন? জাতীয় নিরাপত্তার জন্য তো একজন ব্যক্তিকে অ্যাসাইন করা হয়েছে, এই সরকার তো একজন ব্যক্তিকে অ্যাসাইন করেছে যিনি কিনা জাতীয় নিরাপত্তা নিয়েই সারাদিন সকাল বিকাল চিন্তা করেন। আর এই যে ভদ্রলোক আলিরিয়াজ সাহেব এটা বললেন, উনি কি হঠাৎ যে এরকম হয়েছে? আমি শেষ করি, আমি আপনাকে একটা গল্প বলি। আমাদের ছোটবেলায় একটা পত্রিকা প্রকাশিত হয়েছিল, নাম উন্মাদ। এটা আমেরিকার ম্যাড ম্যাগাজিনের অনুকরণে। তো সেটা যে প্রথম সংখ্যা, সেইখানে তারা সিনেমাকে এক ধরনের ট্রল করতো। তো সেখানে তারা কার্টুন করেছিল দ্য রেইন নামে একটা ছবি ছিল। তো দ্য রেইনের বাংলা ছিল যখন বৃষ্টি এলো, তো তারা করেছিল দ্য ব্রেইন, যখন বুদ্ধি এলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান বাংলাদেশের অবস্থা তুলে ধরা হলো এবং বাংলাদেশের যে কঠিন একটি সময় পার করছে সেই বিষয়ে আলোচনা সমালোচনা করা হলো। বাংলাদেশ, আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস 5ই আগস্ট, অর্থাৎ গত বছর 5ই আগস্টের ক্ষমতা নেওয়ার পর থেকে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। তিনি ক্ষমতা নিলে অনেকেই বলছে যে তিনি ক্ষমতা নিয়েছেন ঠিকই, আসলে কেমন ক্ষমতা গ্রহণ করেছেন, তিনি কি করতে পারেন কি করতে পারেন না, বা তার ক্ষমতা কতটুকু তিনি আসলে বুঝতে পারেনি, এরকম নানান কথা আমরা শুনতে পারছি। অন্যদিকে সেনা প্রধান ওয়াকারুজ্জামান নানান বক্তব্য দিচ্ছেন যা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মিলছে না। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, বিএনপি, জামাত, এনসিপি এবং ইসলামিক যে দলগুলো রয়েছে তারা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছে। এই যে কঠিন একটি সময় পার করছে, এবং অন্যদিকে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এই বিষয়গুলো নিয়েও চলছে আলোচনা সমালোচনা। জাকসুতে সব জায়গায় এখন যে নির্বাচনগুলো হচ্ছে শিবিরের জয়, অর্থাৎ জামাতের জয় আমরা দেখতে পাচ্ছি। জামাত ভূমিদস্য জয় লাভ করছে, দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে বিএনপি জাতীয় পার্টি জাপা, তাদের নিষিদ্ধ করা হয়নি, তাদের সাথে নুরুল হক নূরদের ব্যাপক সংঘর্ষ, ব্যাপক ধরনের একটি চলছে। প্রিয় দর্শক, যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি এবং বাংলাদেশকে নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।